প্রেমসা গাড়ির পেছনে বসে আছে। প্রেমসা গাড়ির পেছনে বসে আছে। ড্রাইভ করছে সূর্য আহমেদ আর তার পাশে বসে নিশি ফোন টিপছে। সবাই কিছুক্ষণ অবধি চুপচাপ ছিল। তখন নীরবতা ভেঙে প্রেমসা বলল, তোমাকে আমি টিভিতে দেখেছি। সূর্য সামনের দিকে তাকিয়েই বলল, কাকে? আমাকে। প্রেমসা নড়েচড়ে বসল। হাতের একটা আঙ্গুল উঁচু করে বলল, ইয়েস, তোমাকে। তোমার নাম রোদ না? স্মিথ হেসে সূর্য আহমেদ উত্তর দিল, না। আমার নাম সূর্য। কিন্তু ফিল্মে তোমার নাম রোদ ছিল। ওটা এমনি ছদ্মনাম ছিল। ছদ্মনাম কি? ছদ্মনাম মানে আসল নাম থাকতেও নিজেকে আড়াল করতে ভুল নাম ব্যবহার করা। ও। প্রেমসা সমীকরণ মেলানোর পূর্ণ চেষ্টা করছে। চেহারা বিভিন্ন ভঙ্গিমায় নাড়াচ্ছে। আয়নায় তার কাজকর্ম দেখে সূর্য নিশির উদ্দেশ্যে প্রশ্ন করল, প্রেমসা ভাবুক টাইপের না? ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নিশি কর্কশ স্বরে বলল, ও ভাবুক হওয়ার মতো কি করল? এই সময় বাচ্চারা হাজারো প্রশ্ন করে। দ্যাট সো নর্মাল। নিশির কথায় সূর্য হতভম্ব হয়ে গেল। নিশি যে রেগে আছে তা সে ভালোই উপলব্ধি করছে। কিন্তু কি কারণে রেগে আছে সেটা ধরতে পারছে না। শান্ত স্বরে সে বলল, তুমি এভাবে কথা বলছো কেন? আগের মতো করেই নিশি বলল, কিভাবে কথা বলছি আমি? আপনি আমাকে নিতে এসেছেন কেন সেটাই আমি বুঝছি না। টাইম পাস করেন আমার সাথে। সূর্য কিছু বলার আগেই প্রেমসা বলে উঠল, কিন্তু তোমার এতগুলো নাম কেন? তুমিও আড়ালে থাকতে চাও? ইউ আর ব্যাড বয়। সূর্য নিজেকে মনে মনে হাজারটা গালি দিচ্ছে। আজকে এই দুই মেয়েকে রিসিভ করাই তার ভুল হয়েছে। একজন রেগে মাথা খাচ্ছে, অন্যজন প্রশ্নের পর প্রশ্ন করে। কোনোমতে ওষ্ঠ জোড়ায় কৃত্রিম হাসি ঝুলিয়ে উত্তর দিল, না না, আমি কেন ব্যাড বয় হব? ওটা ফিল্মের জন্য দিয়েছিলাম। ফিল্মে অন্য নাম কেন দিতে হয়? সূর্য বিড়বিড় করে বলল, হায় রে কপাল। পোড়া কপাল আমার। আল্লাহ রক্ষা করো। নিশিরের কিছু অংশ শুনতে পেয়ে বলল, এক্সকিউজ মি। আমরা আপনাকে বিরক্ত করছি। সূর্য নিজের হাসির রেখা বিস্তৃত করে বলল, না না, তা কেন হবে? প্রেমসা, আমরা অন্য টপিকে কথা বলি। প্রেমসা হাত তালি দিয়ে বলল, ওকে হিরো। তুমি ফুফির সাথে ঝগড়া করছো কেন? দুঃখে সূর্যের ইচ্ছে করছে মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে। বাচ্চা মেয়েগুলো এত চালাক কি করে হয়? খায় কি ওরা? দেখো হিরো, ফুফির সাথে ঝগড়া করবে না। আমার ফুফি গুড গার্ল। হ্যাঁ, সুপার ডুপার গুড গার্ল। এক নাম্বারের বিচ্ছু রানী। আমার মতো সেলিব্রিটির প্রপোজাল ঝুলায় রাখছে। তোমার বাবা মা ঝগড়া করে না? দুষ্টু মিষ্টি ঝগড়া। আমরাও তেমন করছি। নো, মাম্মা বাব্বা ঝগড়া করে ইউ। সুপার মাম্মা ঝগড়া করে না। সূর্য চুপ করে রইল। নিশির পরিবার সম্পর্কে সে সবকিছুই জানে। এটাও জানে যে সুপার মাম্মা বলে অনাহিতা আর মাম্মা বলে রেশমিকে সম্বোধন করছে। প্রেমসা হঠাৎ সম্পূর্ণ ভিন্ন কথা বলে বসল। সে বলল, মাম্মা বাব্বা তো বিয়ে করেছে। ফটো দেখেছি আমি। তুমি আর ফুফিও বিয়ে করেছ। আচমকা সূর্য কাস্তে কাস্তে গাড়ি থামিয়ে ফেলল। নিশি শান্ত করেই তার দিকে জলের বোতল এগিয়ে দিল। পানি খেয়ে সূর্য নিচু স্বরে বলল, এখন অবধি প্রেমী শুরু হলো না আর পিচ্ছি কি না বিয়ে অবধি নিয়ে গেল। আমাদেরও বিয়ে হবে। প্রেমসারও বিয়ে হবে, দাদুরও বিয়ে হবে, ফুফিরও বিয়ে হবে, সুপার মাম্মারও বিয়ে হবে। সব্বাই বিয়ে করবে। হা হা হা।
এ বাড়ির দারোয়ানের বৈশিষ্ট্য হল সে 2 টানে সিগারেট শেষ করে ফেলতে পারে। বেতনের অর্ধেক সে সিগারেটের পেছনে খরচ করে ফেলে, বাকি অর্ধেকের অর্ধেক ইশিকার মেকআপ খরচে। এতিম হওয়ায় সুবিধা হয়েছে, বাবা মাকে টাকা পাঠাতে হয় না। দারোয়ানের নাম কামাল মিয়া, বয়স 38 বছর। চেহারার রং ফর্সা হলেও রোদের পুড়ে সেটা কালো বর্ণ ধারণ করেছে। কাপলের বাম দিকে চোখের উপরে একটা কাটা দাগ আছে। এই দাগ তার বউয়ের আঘাতের। বিয়ে হয়েছিল গ্রামে একটা মেয়ের সাথে 10 কি 11 বছর আগে, কিন্তু বিয়ের রাতেই বউ তাকে আহত করে পালিয়ে যায় আরেকজনের সাথে। সেই শোক কাটাতেই সে ঢাকায় চলে আসে আর দারোয়ানির চাকরি মিলে যায়। কামাল মিয়া চেয়ারে আরামের সহিত বসে চা খাচ্ছিল। 1 চা খাওয়ার সময়, 2 সিগারেট খাওয়ার সময় কেউ তাকে বিরক্ত করলে প্রচণ্ড রেগে যায়। সে চোখ বন্ধ করে চায় চুমুক দিল। তখন একটা ছেলে এসে বলল, চাচা আসসালামু আলাইকুম। এই বাক্য কর্ণ অবধি পৌঁছাতেই কামাল মিয়া রেগে উঠল। তার বয়স মাত্র 38, এখনো বউয়ের সুখই কপালে জুটেনি। এর মধ্যে চাচা ডাকে কোন সাহসে? ওই পোলা আমারে তোর বাপের বয়সী মনে হয়। নিশান আমতা আমতা করতে লাগল। এ বাড়িতে সে এসেছে সিদ্রাতুলের খোঁজে। এই মুহূর্তে তাকে তার খুব দরকার। জরুরি একটা খবর দেওয়ার আছে, খুব জরুরি। কি চাস এখানে? সিদ্রাতুল নামের কেউ আছে এখানে? সিদ্রাতুল অনি। কামালের বিরক্তিতে কপালের রেখা আপনা আপনি কুঁচকে গেল। এই বাড়িতে সে 10 বছর অবধি চাকরি করছে। সিদ্রাতুল নামের কেউ এ বাড়ির ছায়াও প্রবেশ করতে পারেনি। না না, সিদাতুল মিদাতুল কেউ থাকে না এখানে। নিসানের অস্থিরতা বেড়ে গেল। তাকে তো এই ঠিকানায় দেওয়া হয়েছে। সিদ্রাতুলের বরের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। অভি টাইপের কিছু একটা ছিল। সে অস্থির স্বরে বলল, আচ্ছা তাহলে অভি বা অতি নামের কেউ আছে? থাকলে একটু বলবেন, নিশান কথা বলতে চায়। দ্বিতীয় চুমুক দেওয়ার পর কামালের মনে হয়েছে চাটা তেতো হয়েছে। মুখের ভেতর থাকা চা থু করে ফেলে দিল। নিসানের উদ্দেশ্যে সে বলল, আরে ধুর মিয়া, আপনি তো বেশি বাড়াবাড়ি করতেছেন। বলছি না এই নামের কেউ নাই। ভাগেন এইখান থেইকা। যত্ত সব। নিশান ঝগড়াঝাটির মানুষ না, এসবে সে বড্ড ভয় পায়। দারোয়ান প্রথম থেকেই রেগেমেগে কথা বলছে। নিশ্চয়ই বউয়ের রাগ তার উপর ঝাড়ছে, স্কুলের রমিজ স্যারের মতো। ফাজিল দারোয়ান। নিশান উল্টো দিকে হাঁটা শুরু করলে নিশি আর প্রেমসা নামল রিকশা থেকে। সূর্যের সাথে ঝগড়া করে মাঝ রাস্তায় নেমে গিয়েছিল। তারপর রিকশা নিয়েই চলে এসেছে। তাদের 2 জনকে দেখতে পেয়ে দারোয়ান গেইট খুলে দিল। নিশি কাছাকাছি আসতে প্রশ্ন করল, আফা গাড়ি নিয়ে এলেন না ক্যা? এমনিতে নিশির রাগের পরিমাণ ছিল 90 ডিগ্রি সেলসিয়াস। দারোয়ান প্রশ্নে সে আরও 2 ডিগ্রি রেগে বলল, কামাল ভাই আপনার কাজ কি? দারোয়ানি করা তো। তাহলে দারোয়ানি করেন, গোয়েন্দাগিরি করছেন কেন? কেউ এক্সট্রা বেতন দেয় না হাফা? তার উত্তর এড়িয়ে নিশি প্রেমসার হাত ধরে বাড়ির ভিতর ঢুকে গেল। নিশি রেগে গেলে সবার সাথেই খারাপ ব্যবহার করে, সেটা প্রেমসা থেকে শুরু করে বাগানের মালি পর্যন্ত। দুপুরের খাবারে চিংড়ি ভুনা আর বেগুন ভর্তা দেখে প্রেমসা প্রায় খাবারের উপর লাফিয়ে পড়ল। তার পাশে ছিল পেঁয়াজু দিয়ে মুরগির মাংস। প্রেমসা নিজে নিজে খেতে জানে। তাকে প্লেটে খাবার দিয়ে অনাহিতা বলল, আস্তে আস্তে খাও। উত্তর না দিয়ে প্রেমসা খাওয়া শুরু করল। বিনিময়ে অনাহিতা মৃদুস্বরে হাসল। এত তৃপ্তি সহকারে খাওয়াটাই অনাহিতার প্রাপ্তি। খেতে খেতে প্রেমসা এক পর্যায়ে বলল, ইয়াম্মি, সুপার মাম্মা, চিংড়ি সুপার হয়েছে।
সুপার ডুপার। প্রেমসার বলার ভঙ্গিমা দেখে সবাই হেসে উঠল। নিশি বলল, সব তুমি রান্না করেছ ভাবি? তার প্রশ্নের উত্তর দিল ইশিকা। সে বলল, হ আফা, সবকিছু নিজে করছে। রুমি তো সাহায্য করছে। ভালো হয়েছে। পেঁয়াজু দিয়ে মুরগি আগে মা করত, এখন কতদিন পর খেলাম। তাই? তাহলে আমাকে 10-এ কত দিচ্ছ? প্রেমসা হুট করে বলে বসল, 10। নিশি বলল, 10-এ 8 দিচ্ছি তোমাকে। যারা রান্না করতে পছন্দ করে তাদেরকে নিজের করার সহজ উপায় হচ্ছে রান্নার প্রশংসা করা। সে রান্না ভালো হোক কিংবা খারাপ। প্রশংসা করলে মেয়েটা সহজেই নরম হয়ে যাবে। খাওয়া দাওয়ার শেষ পর্বের দিকে অনাহিতা নিশির উদ্দেশ্যে বলল, নিশি, আমাকে তোমার ভাইয়ার নাম্বারটা একটু দিও তো। নিশি হ্যাঁ বোধক মাথা নাড়ল। রমিলা বেগম রুমির উদ্দেশ্যে উঁচু স্বরে প্রশ্ন করলেন, রুমি, অভির জন্য খাবার পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ। অনাহিতা তার শাশুড়িকে তাক করে বলল, খাবার কে নিয়ে যায়? ড্রাইভার নিয়ে যায়। অনাহিতার মনে চলছে ভিন্ন কথা। স্কুলের ইন্টারভিউতে তাকে সিলেক্ট করা হয়েছে। 12টার দিকে ইমেল এসেছে। কিন্তু এ বাড়ির লোকজন তাকে চাকরি করতে দিবে তো? অভিনবের সাথেই প্রথমে কথা বলা দরকার। ইশিকা নিশির সাথে বাগানের ঘাস পরিষ্কার করছিল। তখন তাকে ইশারায় দারোয়ান ডাক দিল। প্রথমে কয়েকবার এড়িয়ে গেলে পরে আর এড়াতে পারল না। সে নিশিকে বলল, আফা, আমি একটু বাথরুম থেইকা আসি। নিশি উত্তরে বলল, যাও। তার মন মেজাজ খুব খারাপ। সূর্যের সাথে রাগ করাটা এখন কারণহীন মনে হচ্ছে। কিন্তু সে নিজ থেকে কখনোই কথা বলতে যাবে না। সে মনে মনে ঠিক করে নিয়েছে, সূর্য যদি আজকের মধ্যে তাকে নিজ থেকে নক করে তাহলে সত্যি ভালোবাসে, না হলে না। কামাল মিয়া বললেন, তুই আমার থেকে দূরে দূরে কেন থাকিস? ইশিকা মুখ বেঁকিয়ে বলল, তো তো আপনি আমাকে বিয়ে করেছেন নাকি? বিয়ে তো নতুন বছরে করব। ইশিকা আর কামাল মিয়া জনে চট্টগ্রামের ভিন্ন ভিন্ন গ্রাম থেকে। বাড়ির অন্য সদস্যদের সাথে তারা একরকম কথা বললেও নিজেরা আঞ্চলিক ভাষায় বলে। চট্টগ্রামের ভাষায় একটা জিনিস লক্ষ্য করা যায়। তা হলো, এরা তুই বা আপনি দিয়ে কথা বলতে পারে। এখানে তুমি করে বলার কোনো অপশন নেই। আর ইংরেজিতে তো তুমি, তুই, আপনি সবকিছুর অর্থ এক। তা হলো ইয়ো। ইশিকা খুশি খুশি হয়ে বলল, হুহ। আমার বানানো চা কেমন ছিল? মজা। বিরক্তি নিয়ে কামাল মিয়া বললেন, আর মজা? এক ছেলে এসে সিদ্রাতুল না অভিকাকে জানি খুঁজছিল। ইশিকা চমকে উঠল। সিদ্রাতুল নামটা অনাহিতারই। পুরো নাম সিদ্রাতুল অনাহিতা মাওয়া। গতকাল পরিচয় পর্বে অনাহিতা তাকে পুরো নাম বলেছিল। ইশিকা বলল, পোয়া ক্যান আছিল। চোখ ছোট ছোট, সুন্দর, লম্বা। আর চোখের পাশে একটা বড় তিল। নাম বলছে। জিসান বলছে মনে হয়। কোনো উত্তর না দিয়ে ইশিকা দৌড়ে গেল। নতুন পাওয়া তথ্যটা ভাবিজানকে জানানো উচিত। অনাহিতা কয়েকবার মোবাইল নড়াচড়া করল। অভিনবকে কল করার সাহসটা হচ্ছে না। কল করাটা খুব একটা জরুরি না, কিন্তু করতে পারলে ভালো হতো। রুমের ভেতর বিছানায় বসে অনেকক্ষণ ভাবল সে। ফোনটা করতেই যাবে তখন ইশিকা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করল। স্মিত হেসে অনাহিতা বলল, কি হয়েছে? এভাবে দৌড়ে আসছো কেন? ইশিকা বলল, ভাবিজান, আপনারে সিদ্রাতুল নাম ধরে একজন খুঁজতে আইছিল। এই কথা শুনে অনাহিতার হাত থেকে আপনা আপনি ফোনটা বিছানায় পড়ে গেল। সিদ্রাতুল নাম ধরে তার খুব কাছের একজনটাকে। খুব কাছের। অনাহিতার অস্থিরতা বেড়ে গেল।
সে জানতে চাইল কে খোঁজ করেছে। ইশিকা বলল, নাম নাকি জিসান কইল। চোখজোড়ায় অশ্রু নিয়ে অনাহিতা পাগলের মতো করে ইশিকার হাত ধরে জিজ্ঞেস করল, দেখতে কেমন ছিল? সত্যিও ছিল। ইশিকা এই পর্যায়ে বেশ অবাক হল। একটা ছেলের জন্য তার ভাবিজান অশ্রু বিসর্জন দিচ্ছে। কেসটা তো বেশ জটিল লাগছে। ইশিকা অনাহিতার হাত সরিয়ে নিয়ে বলল, ভাবিজান, এমন করছেন কেন আপনি? কামাল মিয়া কইল, চোখ ছোট ছোট। অনাহিতা বাক্য পূর্ণ করতে দিল না। মুহূর্তের জন্য ভুলে গেল সে বিবাহিত। নিজ চোখের কোণে লেগে থাকা অশ্রুমালা মুছে নিল। ইশিকার উদ্দেশ্যে বলল, তুমি যাও। সমীকরণটা মিলানোর পূর্ণ চেষ্টা করছে ইশিকা। ছেলেটা তার কে হতে পারে, যার জন্য ভাবিজান এতটা অস্থিরতা দেখাচ্ছে? অনাহিতা খানিকটা সময় পায়চারি করল। জিসান তার খোঁজে এসেছে। কেন এসেছে? ও কি তাকে ছাড়া থাকতে পারছে না? সে মোবাইল হাতে তুলে নিল। ব্লকলিস্টে গিয়ে জিসানের নাম্বারটা আনব্লক করল। তার মন জানার জন্য ছটফট করছে, জিসান কেন এসেছিল। জিসানে নাম্বারটায় বেশ কয়েকবার ডায়াল করল, কিন্তু রিসিভ হল। অনাহিতা বেশ অবাক হল, কল রিসিভ না করার মতো অসুখ তো জিসানে আগে ছিল না। নাকি অনাহিতাকে এড়িয়ে যাচ্ছে? বেকনিতে চুপটি করে বসে অনাহিতা অনেকক্ষণ ভাবল। অতীতের পাতাগুলো আপনা আপনি উল্টে যেতে লাগল। জিসানের সাথে তার 6 বছরের প্রেমের সম্পর্ক ছিল। জনে ক্লাসমেট ছিল বিধায় জিসানের চাকরি হওয়া অবধি অপেক্ষা করতে হয়। এর মধ্যে অনাহিতার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। অনাহিতা জেদ ধরে জিসানকে ছাড়া দ্বিতীয় কাউকে সে বিয়ে করবে না। কিন্তু তার বাবাও যথেষ্ট জেদি। তিনিও বলে দেন অপ্রতিষ্ঠিত ছেলের সাথে তিনি বিয়ে দিবেন না। অনাহিতা প্রায় 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে রাখে, যার ফলে অসুস্থ হয়ে যায়। তখন তার বাবার মন গলে। তিনি বলেন, জিসানের চাকরি হলে তবেই বিয়ে হবে। তার 2 বছর পরই জিসানের চাকরি হল। চাকরি হওয়ার কয়েক মাস পরেই দেখা যায় জিসান তাকে আগের মতো ভালোবাসছে না। সবটা চাকরির ব্যস্ততা বলে অনাহিতা এড়িয়ে যায়। তারপর বিয়ের কথা বললে জিসান তাকে বলে, তোমার বয়স কত জানো? 26+। আমার বয়স 27 বছর। আমি চাইলেই 18-19 বছরের কাউকে বিয়ে করতে পারব। আমার পরিবার তোমাকে মানবে না। অনাহিতা খুব ভেঙে পড়ে সেদিন। জিসানের জন্য সে পাগল ছিল। অনাহিতা বিশ্বাস করতে পারেনি কথাগুলো। সে তার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু সুযোগ হয়নি দেখা করার। এরপর অনাহিতার বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যায় বয়স বেশি বলে। সে নিজেকে সামলে নেওয়ার যতবার চেষ্টা সে করেছে ততবারই ব্যর্থ হয়েছে। এর মধ্যে আমিনের এনগেজমেন্ট ঠিক হয় খুশির সাথে। সেদিন বাড়ির সবাই ব্যস্ত ছিল। সুযোগ বুঝে অনাহিতা জিসানের সাথে দেখা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে চেয়েছিল একটি বার জিসান যেন তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলুক। অনাহিতা জিসানের বাড়িতে পৌঁছে গেলে দুর্ভাগ্যবশত সে প্রথমে জিসানের বাবা মা নজরে পড়ে যায়। আর শুরু হয় জীবনে কালো অধ্যায়ের দ্বিতীয় খণ্ড। জিসানের বাবা মা তাকে তার বাড়িতে নিয়ে আসে। আর বাড়ি ভর্তি লোকের সামনে অনাহিতার পরিবারকে অপমান করে, যার ফলে আমিনের বিয়ে ভেঙে যায়। সেদিন থেকে আজ অবধি অনাহিতার সাথে জিসানের কখনো সাক্ষাৎ হয়নি। জিসান তাহলে হঠাৎ তার সাথে দেখা করার জন্য এ বাড়িতে কেন এলো? অনাহিতা মনে প্রাণে চাইছে জিসান একবার বলুক, সিদ্রাতুল, আমি সবকিছু মায়ের চাপে পড়ে বলেছি। তুমি বুড়ি হলেও আমি তোমাকেই ভালোবাসি। কিন্তু আদৌ কি বলবে কোনো কিছু? অনাহিতা এক ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে রইল। একটু বাদেই তার ফোন বেজে উঠল, স্ক্রিনে জিসানের নাম্বার নিয়ে।
ধরফরিয়ে অনাহিতা কল রিসিভ করল। অস্পষ্ট স্বরে সে বলল, হ্যালো জিসান। ওপাশ থেকে সে চিরচেনা কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। সেজন বলল, হ্যাঁ। সিদ্রাতুল বলছো নাকি? হুহ। কেমন আছো? শুনেছি বিয়ে করেছ। কান্নারা সব দলবেঁধে জড়ো হল। এই বুঝি বাঁধ ভাঙ্গা নদীর মতো গাড়িয়ে পড়বে। ঠোঁট চেপে সে বলল, ভালো আছি। বিয়ে করেছি। বেশ বেশ। আমিও বিয়ের জন্য কিছু টুকটাক বাজার করতে বেরিয়েছিলাম। চমকে উঠল অনাহিতা। কার বিয়ের কথা বলছে জিসান? সে প্রশ্ন করল, কার বিয়ের? ওহ, তোমাকে জানানো হয়নি। কাল আমার বিয়ে। অনাহিতা ভুলেই গেল তার কি রিয়াকশন দেখানো উচিত। অভিনন্দন জানানো উচিত নাকি মন ভরে কান্না করা। তাচ্ছিল্যের সুরে হেসে বলল, বাহ। মেয়ের বয়স কত? 19। বেস্ট অফ লাক। অনাহিতা কল কেটে দিয়ে জিসানের নাম্বারটা আবারও ব্লক লিস্টে ঢুকিয়ে দিল। এতটা নিষ্ঠুর কি করে হতে পারল জিসান? সময়ের সাথে সাথে সব মানুষ কি বদলে যায়? হয়তো বা হ্যাঁ। সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ বদলে যায়, শুধু রয়ে যায় কিছু পিছুটান। জানা চাওয়া সত্ত্বেও পিছু করে বেড়ায়। এই যেমন অনাহিতাও বিয়ে করে নিয়েছে, তারও একটা নিজস্ব জীবন হয়ে গিয়েছে। কিন্তু জিসানের সাথে কাটানো স্মৃতিরা তাকে পিছু করে বেড়াচ্ছে। সে ভুল মানুষকে ভালোবেসে ভুল করেছে। কিন্তু ভালোবাসাটা ভুল ছিল না। এই ভালোবাসার জন্যই সে অশ্রু বিসর্জন দিচ্ছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে অনাহিতার 2 দণ্ড সময় কেটে গেল। তার একটুও ইচ্ছে করছে রুমে গিয়ে যেতে। কোথা থেকে প্রেমসা এসে বলল, সুপার মাম্মা ফুফি কেক বানাচ্ছে, চলো না। মৃদুস্বরে অনাহিতা বলল, মা আমার ভালো লাগছে না। তুমি যাও। এ কথা শুনে প্রেমসার কপাল আপনা আপনি কুঁচকে গেল। সে অনাহিতার কপালে হাত রাখে বড়দের মতো করে বলল, জ্বর জ্বর লাগছে। ডাক্তার আঙ্কেলকে কল করতে হবে। না প্রেমসা, আমি একা থাকি কিছুক্ষণ। তুমি কাউকে কিছু বলো না। কেন? সুপার মাম্মা বলেছে তাই। সুপার মাম্মা কেন বলছে? প্লিজ যাও। মুখ গোমরা করে প্রেমসা চলে যেতে লাগলে অনাহিতা তাকে টেনে ধরে কয়েক পলক জড়িয়ে ধরল। তারপর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, সুপার মাম্মা ঠিক হয়ে যাবে। তুমি লাইট অফ করে যাও। হ্যাঁ ভঙ্গিতে প্রেমসা মাথা নেড়ে চলে যেতেই অনাহিতা বিনা বিধায় কাঁদতে শুরু করল। ঠোঁটজোড়া এত জোরে চেপে ধরল যে দাঁতের আঘাতে রক্ত বের হল। কিন্তু তাতেও তার হুঁশ নেই। সে কাঁদছে তো কাঁদছে। রেশমি অদ্ভুত দৃষ্টিতে রূপমের হাতে থাকা ডায়মন্ডের ব্রেসলেটটার দিকে তাকিয়ে আছে। রূপম হেসে বলল, আরে তুমি এভাবে তাকিয়ে আছো কেন? এটা তোমার জন্যই। রেমসি উত্তরে কিছু বলল না। এই ব্রেসলেট সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় সেটা মনে পড়ছে না। রূপম আবারও বলল, কাম অন রেশমি। এই ব্রেসলেটটা আমি সত্যি কাল রাতে অফিসে ফেলে রেখে এসেছিলাম। প্ল্যান করে রেখেছিলাম তোমাকে মাঝরাতে সারপ্রাইজ দিব। কিন্তু রাতে মনে পড়ে ওটা অফিসেই রেখে এসেছি। সত্যি তাই রাতেই আমি অফিসে গিয়ে সেটা নিয়ে আসি। ট্রাস্ট মি। সন্দেহের দৃষ্টিতে রেশমি আলতো হেসে বলল, আমি কখন বললাম তোমাকে বিশ্বাস করছি না? বারবার ট্রাস্ট মি, সত্যি এগুলা কেন বলছো? রূপম থতমত হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, এমনি জাস্ট কথার কথা। তুমিও না। দাও তো ব্রেসলেটটা পরিয়ে দিই। ব্রেসলেটের উজ্জ্বল স্টার দেখে রেশমির মনে পড়ল এই ব্রেসলেট সে কোথায় দেখেছে। গত সপ্তাহে রূপমের বান্ধবী নদীর হাতে দেখেছিল সেম ব্রেসলেট। মিলে যাওয়াটা কি সম্পূর্ণ কাকতালীয়? অভিনব নিজ কক্ষে প্রবেশ করে বিস্মিত হয়ে গেল।
পুরো কক্ষটা অন্ধকারে ছেয়ে গেছে। সে লাইট অন করতে চাইলে বেলকনি থেকে অনাহিতা বলে উঠল, লাইটটা অফ করা থাকুক। শব্দ অনুসরণ করে অভিনব বেকনিতে গিয়ে দেখলে দেয়ালে পিঠ ঠেকিয়ে ভঙ্গিতে বসে আছে। অভিনব বিস্মিত স্বরে বলল, অনাহিতা, কি হয়েছে তোমার? ঠিক আছো? স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, হ্যাঁ, আমি ঠিক আছি। বলেই সে রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় অভিনব। অনাহিতা এরকম আচরণ কেন করছে? সূর্য তখন চারিদিকের হতাশাগ্রস্ত পরিবেশ নিয়ে ডুবু। প্রকৃতির চারপাশে ফিনফিনে নীরবতা। কাকপক্ষীও নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। দিনমজুরদের বাড়ি ফেরার ব্যস্ততা। নিশি ভারাক্রান্ত মন নিয়ে দুঃখী আননে দর্পণের সামনে নিজের বাহ্যিক রূপ দেখছে। এই আয়না জানে না মোটেও তার মনের গহীনে কি চলছে। সে তো শুধু বাহ্যিক রূপটাই দেখায়। মানব খিলখিল করে হাসলে সে হাসে, মানব অশ্রু বিসর্জন দিয়ে কাঁদলে সে কাঁদে। কখনো মনের কান্না হাসি সে দেখায় না। সে মনে প্রাণে চাইছে সূর্য একটা মেসেজ দিক, অন্তত একটা লাইক। কিন্তু নিশি আর কিছু ভাবার আগেই টুং করে শব্দ হল। সে দেখল সূর্য আহমেদ মেসেজ করেছে। রাগের তাপমাত্রা কত! নিশি মনে মনে শান্তি পেল। তার মানে ছেলেটা সত্যি তাকে ভালোবাসে। মেসেজটা সিন করেই নিশি উত্তর দেওয়ার সময় পেল না। তার আগেই রুম থেকে প্রেমসার চিৎকার ভেসে আসল। সে তাড়াতাড়ি মোবাইলটা বিছানায় ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়ে গেল। অনাহিতার জ্বর 103 ডিগ্রি ফারেনহাইট। প্রেমসা তাকে ছুঁয়েই চিৎকার করেছে। রমিলা বেগম জলপট্টি দিচ্ছে। কিছুক্ষণ পরই ডাক্তার এলো। হুট করে এতখানি জ্বর আসাটা সবাইকে খুব ভাবাচ্ছে। বিছানায় অনাহিতার পাশে বসে প্রেমসা ক্রমাগত কেঁদেই চলেছে। সে বুঝতে পারছে তার সুপার মাম্মার গায়ে পচা পোকা লেগেছে, তাই এত জ্বর। ঘণ্টা খানেক সময় পার হয়ে গেল। ততক্ষণে জ্বর অনেকটা কমে গেছে। অভিনব বুঝতে পেরেছে অনাহিতা কোনো কিছু নিয়ে যথেষ্ট ডিপ্রেশনে ছিল। ঠোঁটের নিচ অংশ রক্তাক্ত হয়ে গিয়েছে। এই মেয়েটারও কি কৃষ্ণ রাঙা অতীত আছে? অনাহিতা চোখ মেলতে নজরে পড়ে প্রেমসাকে। বাচ্চা মেয়েটা কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। মৃদু হেসে অনাহিতা উঠার চেষ্টা করলে অভিনব তাকে ধরে ফেলল। আর চোখে এক পলক অনাহিতা তাকে দেখল। অভিনব বলল, শুয়ে থাকো। অনাহিতা উত্তর না দিয়ে চুপ করে রইল। তার মস্তিষ্কে এখনো জিসান নামটাই ঘুরঘুর করছে। কিন্তু জিসানের কথা শুনে মনে হয়েছে সে অনাহিতার খোঁজে আসেনি। তাহলে এসেছিল কে? দারোয়ানের সাথে কথা বলা উচিত। প্রেমসা বলল, সুপার মাম্মা, তোমার কষ্ট হচ্ছে। মুচকি হেসে অনাহিতা উত্তর দিল, না পিচ্ছি মা, সুপার মাম্মা ঠিক আছে। নিশি খাবার নিয়ে রুমে প্রবেশ করল। অনাহিতার উদ্দেশ্যে সে বলল, কেমন লাগছে ভাবি? বেটার। হুট করে জ্বর আসলো কেন? দুপুরে তো ভালোই ছিলে। বাধা দিয়ে অভিনব বলল, আহা, জ্বর কি বলে আসে? তুই খাবার খাইয়ে দে। নিঃশব্দে নিশি বিছানায় বসে খাবার খাইয়ে দিতে চাইলে প্রেমসা বলে উঠল, সুপার মাম্মাকে আমি খাইয়ে দিব। ফুফি, তুমি প্লেট ধরো। অভিনব বিরক্তিকর স্বরে বলল, প্রেমসা, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করো না। নিশি বলল, উফ ভাইয়া, তুমি যাও তো। প্রেমসা চাইছে যখন করুক না। আবেগে অনাহিতার চোখ জোড়া অশ্রুতে টইটম্বুর হয়ে গেল। এমন করে তার যত্ন মাই নিত। বাবা ভাই তাকে কত ভালোবাসত। কিন্তু হায়, একটা ভুলের কারণে সবকিছু ধুলোয় মিশে গেল। আবার সেই একই ভুলকে মনে রেখে এ বাড়ির লোকদের কষ্ট দিচ্ছে। তার মনটা যে খুব বেহায়া। নিশি রান্নাঘরে প্লেট রাখতে আসলে তার মা বলল, নিশি, অনাহিতার হুট করে জ্বর কেন আসলো?
বিরক্তিতে নিশির ভ্রুজোড়া কুঁচকে গেল। তার মা এই সামান্য বিষয় নিয়েও যা তা বানাবে। সে উত্তর দিল, মা, জ্বর কি আগে থেকে নেমন্তন্ন দিয়ে আসে? আমি সেটা বলছি না। অনাহিতার চোখগুলো ফোলা ছিল, ঠোঁটের নিচেও দাঁতের দাগ। তোর মনে হয় এগুলা স্বাভাবিক? অস্বাভাবিক কেন হবে? তুই বুঝতে পারছিস না। তুমি কি ভাবছ? আমি ভাবছি ও অনেক কান্না করেছে। হ্যাঁ, তো করেছে। বাবা মাকে ছেড়ে নতুন একটা বাড়িতে এসেছে। কান্না করাটা স্বাভাবিক। আমার মনে হয় না এ কারণে কেঁদেছে। মা, তোমার সবকিছুতে কিন্তু বের করতে হয়। নিশি কয়েক কদম সামনে গিয়ে আবারও ফিরে এলো। রমিলা বেগম চুপ করে আছেন। সে বলল, মা, যদি শুনো অনাহিতা আগে কোনো ভুল কাজ করছে, তখন তুমি ওকে ছেলের বউ হিসাবে মানবে? রমিলা বেগমের কপাল কুঁচকে গেল। মৃদুস্বরে তিনি প্রশ্ন করলেন, ভুল কাজ মানে? হাত নেড়ে বুঝানোর ভঙ্গিতে নিশি উত্তর দিল, মানে পাপ, অবৈধ। আই মিন ইট। যদি। রমিলা বেগমের মনে ভয় ঢুকে গেল। তিনি কর্কশ কণ্ঠে বললেন, কি আবোল তাবোল বকছিস? হো হো করে হেসে নিশি বলল, কুল মা, আমি মজা করছি। টেনশন করিও না, নিশ্চিন্তে থাকো। টাটা, গেলাম। হ্যাঁ। রমিলা বেগমের দুশ্চিন্তা বেড়ে গেল। অনাহিতা আগে কোনো ভুল করলে সেটা কেমন ভুল? এমন কোনো ভুল কি যার জন্য সে প্রেমসা অভিনবকে ছেড়ে যাবে? ইসমি আক্তারকে একটু আগে রমিলা বেগম ফোন করে জানিয়েছে অনাহিতা অসুস্থ। কেমন অসুস্থ সেটা জিজ্ঞেস করতে বলেছে। হালকা জ্বর। ইসমি আক্তার জানেন তার মেয়ের জ্বর আসে 1, বৃষ্টিতে ভিজলে 2, কান্না করলে। এখন তো বৃষ্টি হয়নি। তার মানে কি অনাহিতা কেঁদেছে? রাত হয়ে যাওয়ায় ইসমি বেগম বাড়ি থেকে বের হতে পারলেন না। এই খবরটা নিজের স্বামীকেও জানানোর প্রয়োজন মনে করলেন না। তার স্বামী পুত্রের সাথে জমি জমা নিয়ে কথা বলছে। ইসমি আক্তার এসবে কর্ণপাত করেন না। তিনি উঠে চলে গেলেন কফি বানানোর উদ্দেশ্যে। তাছাড়া অনাহিতার শরীরের খবরটা নেওয়া উচিত। শেখ আহমেদ বললেন, অনাহিতার সাথে বিষয়টা নিয়ে একবার কথা বলা উচিত। ও কি সংসার করতে চায় নাকি চায় না? আমিন বিপরীতে বলল, ও যদি ডিভোর্স দিয়ে চলে আসে তাহলে বাবা আমাদের মান সম্মান যা আছে তাও থাকবে না। শেখ আহমেদ দুক্ষণ ভাবল। এটা সত্যি কথা বলেছে আমিন। কিন্তু বিবাহিত একজনের সাথে জোর করে মেয়েকে সংসারে বেঁধে রাখা তো সম্ভব না। ভেবে চিনতে তিনি বললেন, তোর বিয়েটা আগে হয়ে যাক। তারপর অনাহিতার ডিভোর্স করিয়ে ওকে বিদেশ পাঠিয়ে দিব। থাইল্যান্ডে তোর মামার কাছে। সিদ্ধান্তটা আমিনের কাছেও ভালো লাগল। সবকিছুর আগে খুশিকে বিয়ে করে নেওয়া দরকার। তারপর অনাহিতার সিদ্ধান্ত অনুযায়ী ওর জীবন নিয়ে ভাবা যাবে। অনাহিতা নিচুস্তরে ফোনের ওপাশে উপস্থিত থাকা তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, এখন আমার জ্বর কমেছে। কান্না বন্ধ করো। নাক টেনে ইসমি আক্তার বললেন, কাঁদছি কই? খেয়েছিস কিছু? অনাহিতা এক পলক তার বুকে লুকিয়ে থাকা প্রেমসা দিকে তাকাল। এইটুকু মেয়েটা জেদ ধরে তাকে খাইয়ে দিয়েছে। প্রেমসার চুল নেড়েচেড়ে অনাহিতা উত্তর দিল, হ্যাঁ মা। এইটুকু প্রেমসা খাইয়ে দিয়েছে। প্রেমসাকে? অনাহিতা চুপ করে গেল। প্রেমসাকে? তার মেয়ে? নাকি উত্তর দিবে, আমার স্বামীর প্রথম পক্ষের কন্যা? অনাহিতার হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল। গাল দুটোর উচ্চতা দ্বিগুণ হয়ে গেল। মৃদুস্বরে সে উত্তর দিল, আমার মেয়ে। ওপাশটা নীরবতায় পূর্ণ। অনাহিতা বড় করে দীর্ঘশ্বাস ফেলল। 2 শব্দের কথাটা বলতে মনের ভেতর অস্থিরতা ভিড় করেছিল। কিছু কিছু বাক্য এমন কেন? ইসমি আক্তার বললেন, তুই ভালো আছিস?
ওষ্ঠদয়ে হাসি ঝুলিয়ে অনাহিতা উত্তর দিল, বলা যায় স্বর্গে আছি। বিয়ের পর কন্যার মুখে এমন বাক্য শুনলে যে কোনো মাতায় তৃপ্তির হাসি হাসে। তাদের খুশির জন্য এই একটা বাক্যই যথেষ্ট। অনাহিতা ফোনটা বালিশের পাশে রেখে দিল। সুখের দুনিয়ায় আটকা পড়েও দুঃখরা তার পিছু ছাড়ছে না। স্মৃতিরা এমন কেন? প্রেমসা তার কপালে হাত রেখে বলল, জ্বর কম। অনাহিতা হেসে বলল, ঘুমিয়ে পড়ো। প্রেমসা উঠে বলল, বাব্বা কোথায়? বাব্বা বাব্বা অভিনব হাতে 3টা চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলল, এসে গেছে বাবা। প্রেমসা হাত তালি দিয়ে বলল, ওয়াও, চা। সুপার মাম্মা, বাব্বার বানানো চা হেব্বি মজা। অনাহিতা, অভিনব জনে হেসে উঠল। প্রেমসা নিজেও হেসে ফেলল। অনাহিতার উদ্দেশ্যে সে বলল, তোমার জ্বর কমেছে। অনাহিতা উত্তর দেওয়া আগে প্রেমসা বলে উঠল, হ্যাঁ, দেখ দেখ, কপালে হাত দিয়ে দেখ বাব্বা। বলতে বলতে প্রেমসা অভিনবের বাম হস্ত তার মায়ের কপালে ছোঁয়াল। অনাহিতা আতকে উঠে সরে যেতে চাইলে ব্যর্থ হল। প্রেমসা ঠিকই নিজের উদ্দেশ্যে সফল হয়েছে। সে হেসে বলল, দেখেছ বাব্বা, সুপার মাম্মার জ্বর কম। প্রেমসা খিলখিল করে হাসছে, বাকি জন চুপ করে রইল। হাসতে হাসতে প্রেমসা বলে উঠল, বাব্বা, আজকে পূর্ণিমা বলেছে ফুফি, চলো না ছাদে যায়। অভিনব বলল, কিন্তু মা, সুপার মাম্মা অসুস্থ। স্মিথ হেসে অনাহিতা বলে উঠল, না, আমি ঠিক আছি। এত সময় রুমে আটকে থেকে আমারই দম বন্ধ হয়ে আসছে। চলুন। জলের স্পর্শ পেয়ে নিশির ঘুম ভেঙে গেল। চোখ কচলে তার নজরে এলে সূর্যের চেহারা। প্রথমবার ভুল ভেবে সে দ্বিতীয়বার আবারও চোখ কচলে দেখল সূর্য। সেটা নিশ্চিন্ত হতেই সে ধরফরিয়ে উঠল। চারিদিকে তখন আবছা সোডিয়াম বাতির আলো। নিশি শোয়া থেকে উঠে বসল। জায়গাটা তার অপরিচিত। খোলা মাঠের চারিদিকে নারিকেল গাল। গাছগুলো ছোট ছোট বাতি দিয়ে সাজানো হয়েছে। বাতির আলো রাতের অন্ধকার দূর করার বৃথা চেষ্টা করছে। সে বসে আছে বেডের উপর। দূরে একটা তাঁবু আটকানো। জিজ্ঞাসু দৃষ্টিতে নিশি সূর্যের দিকে তাকিয়ে রইল। সূর্য তার থেকে 1 হাত দূরে বসে বলল, তোমাকে সাথে নিয়ে পূর্ণিমার জ্যোৎস্না স্নান করতে মন চাইল, তাই কিডন্যাপ করলাম। নিশি তেলে বেগুনে জলে উঠে বলল, হোয়াট ননসেন্স। গার্লফ্রেন্ড আমি আপনার। হেয়ালি করে সূর্য উত্তর দিল, গার্লফ্রেন্ড না, প্রেমিকা আমার। নিশির আরও রেগে বলল, 2 শব্দের মিনিং এক। মোটেও এক না। প্রেমিকা যে জন, সে জন আজীবন থেকে যায়। সে প্রেমে রাজি হলেও বা না হলেও। কিন্তু গার্লফ্রেন্ড 2 দিন বাদে ফুস করে উধাও হয়ে যায়। সাইকোলজি কি বলে জানো? আকাশ ছোঁয়া বিরক্তি নিয়ে নিশি বলল, আমি এখানে সাইকোলজি শুনতে আসিনি। এক্ষুনি চলে যাচ্ছি আমি। সূর্য দাঁত কেলিয়ে হেসে বলল, হ্যাঁ যাও। কিন্তু কোন দিকে যাবে? বাম দিক, ডান দিক, সামনে? শাট আপ। দুঃখে নিশির নিজেকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে। এই ছেলের প্রেমে পড়াই তার জীবনের বড় ভুল হয়েছে। এই জায়গা তার অচেনা। বাড়ি কিভাবে যাবে? মনে ফন্দি আটে নিশি বলল, আপনি আমাকে কিডন্যাপ করলেন কিভাবে? সূর্য বসা থেকে উঠে বলল, তোমাকে অজ্ঞান করে গাড়িতে করে নিয়ে আসলাম। কেউ দেখেনি। কাঁচা কাজ আমি করি না। নিশি দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে তাকে এখন যেতে দিবে না। মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়াটা ভুল হয়েছে। নিশি প্রশ্ন করল, কতক্ষণ থাকতে হবে আমাকে? বেশি না। 3 ঘন্টা। হোয়াট? 3 ঘন্টা? জীবনেও না। তাহলে 2 ঘন্টা 59 মিনিট। সূর্য হো হো করে হাসতে লাগল।
ক্ষণ পলক ভেবে নিশি বলল, 2 ঘন্টা। এখন কটা বাজে? সূর্য মোবাইল দেখে বলল, এখন 12টা বাজছে। 12টা থেকে 2টা। তারপর আপনি আমাকে বাড়ি পৌঁছে দিবেন। সূর্য ওকে বলে বেডে বসে পড়ল। নিশি কিছুটা জোরে বলে উঠল, আমার থেকে 2 হাত দূরে থাকেন। ঘাড় ঘুরিয়ে সূর্য উত্তর দিল, অলরেডি 1 হাত দূরেই আছি। ছাদে থাকা বেঞ্চে দুপাশে বসে আছে অভিনব অনাহিতা। তাদের মাঝখানে উপস্থিত আছে প্রেমসা। চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে আছে। প্রেমসা এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সুপার মাম্মা, পূর্ণিমা কি? অনাহিতার গা থেকে জ্বর চলে গিয়েছে। এখন তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক। 98.6 ফারেনহাইট। প্রেমসার প্রশ্নের উত্তরে সে বলল, চাঁদ যেদিন গোল হয়ে যায় তখন সেদিন পূর্ণিমা। ও অভিনব মেয়ের উদ্দেশ্যে বলল, প্রেমসা, তুমি বেশি বেশি প্রশ্ন করো। প্রেমসা তার বাবার কথা শুনে হেসে উঠল। বাবার উদ্দেশ্যে বলল, তুমি বলো বাব্বা, ড্রয়িং রুমে ড্রয়িং হয় না। তারপরও সেটা ড্রয়িং রুম নাম কেন? অভিনব কয়েকবার বলার চেষ্টা করেও উত্তর দিতে পারল না। প্রেমসা তার অবস্থা দেখে খিলখিল হাসছে। অনাহিতা এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। যে চাঁদের অসীম সৌন্দর্যে চারপাশ আলোকিত, সে চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদের গায়েও কালো দাগ থাকে। এর দ্বারা প্রমাণিত কোনো কিছুই নিখুঁত না। কথা বলতে বলতে প্রেমসা এক সময় ঘুমিয়ে পড়ল। ততক্ষণেও অনাহিতা অভিনব নিশ্চুপ। নীরবতা ভেঙে অনাহিতা তার চাকরির বিষয়ে সবটা খুলে বলল। বিপরীতে অভিনব উত্তর দিল, তুমি চাকরি করতে চাইলে সমস্যা নেই। কখন থেকে জয়নিং? 1 তারিখ। মানে পরশু থেকেই। ওহ। দূর থেকে ঝিঝি ডাক ভেসে আসছে। অভিনব জোরতা নিয়ে প্রশ্ন করল, তোমার ঠোঁটের নিচে কি হয়েছে? অনাহিতা কিঞ্চিত চমকে উঠল। কান্না আটকানোর চেষ্টা করতে গিয়ে কি হাল করেছে সে নিজের। অভিনবকে এখন বলতে গেলে পুরো ঘটনা বর্ণনা করতে হবে, যেটা এই মুহূর্তে অনাহিতা চাইছে না। সে ক্ষণকাল চুপ করেই রইল। কোনো উত্তর না পেয়ে অভিনব বুঝতে পারল এই বিষয়টা অনাহিতা গোপন রাখতে চাইছে। প্রসঙ্গ এড়াতে অভিনব বলল, রাত হয়েছে, ঘুমাতে চলো। বাক্য অসম্পূর্ণ রেখে অভিনব মেয়েকে কাঁধে তুলে নিল। অনাহিতা তাদের পিছু পিছু সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। প্রেমসা বিছানায় শুয়ে দিতেই সে নড়েচড়ে উঠল। আধঘুমে অভিনবের উদ্দেশ্যে বলল, বাব্বা, তুমিও আমার সাথে ঘুমাও। গত 2 দিন অভিনব সোফায় ঘুমিয়েছে। প্রেমসা তার বাহু শক্ত করে ধরে রাখল। মৃদুস্বরে অনাহিতা বলল, আপনার সমস্যা না হলে প্রেমসা পাশে শুয়ে পড়ুন। ব্যাস। এই এক বাক্যে অভিনব সম্মতি জানাল। নিজের মেয়েকে ছাড়া থাকতে তারও ভালো লাগছিল না। অভিনব মেয়ের পাশেই শুয়ে চোখ বন্ধ করল। অনাহিতা কয়েক পলক বাবা মেয়ের দিকে তাকিয়ে রইল। এরা 2 জন আগে থেকে সুখী ছিল, শুধু অপূর্ণতা ছিল একজন মায়ের। তাকে প্রেমসা সেই জায়গায় বসিয়েছে। অনাহিতার হঠাৎ মনে হল, জীবনটা এত সুন্দর কেন? নিশিকে নামিয়ে দিয়ে সূর্য উল্টো দিকে গাড়ি ঘুরাল। নিশি ততক্ষণ অবধি তাকিয়ে রইল যতক্ষণ না অবধি গাড়িটা অদৃশ্য হয়। বেশিরভাগ প্রেমিকায় এই কাজটা করে। প্রেমিকের চলে যাওয়ার পানে এক ধ্যানে তাকিয়ে থাকে ততক্ষণ অবধি যতক্ষণ না অবধি অদৃশ্য হয়। কেন তাকিয়ে থাকে প্রেমিকা? নিশি গেট পেরিয়ে উঠানে পদার্পণ করতেই টুং শব্দ জানান দিল মেসেজ এসেছে। স্থির হয়ে নিশি হস্তে থাকা মোবাইলের দিকে দৃষ্টি তাক করে দেখল সূর্যের মেসেজ। মেসেজে লেখা, এভাবে তাকিয়ে থেকো না নিশিরানী। তোমার মাদকা চাহনি আমার অন্তর্দেশে ঘূর্ণিঝড় সৃষ্টি করে। প্রত্যেক প্রেমিকার চাহনি প্রেমিকার জন্য নিষিদ্ধ করা হোক।
ঠোঁট চেপে হাসল নিশি। কি উদ্ভট কথাবার্তা। নিশি মনের ডায়েরিতে লিখে রাখল, প্রিয় প্রেমিক, তোমার চক্ষু শুধু আমার নামে উৎসর্গ করা হোক। অন্য নারীর দিকে দৃষ্টি পড়া মাত্র তোমার চোখ অগ্নিতে ঝলসে যাক। ইতি। প্রেমিকা। নিশির মোবাইলটা সূর্য সাথে করেই নিয়ে গিয়েছিল। ফেরার সময় ফোনটা দিয়েছে। সে বাড়ি প্রবেশ করতে গিয়ে দেখে রুমি মূল দরজায় হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। কিঞ্চিত অবাক হয়ে নিশি তার নাম ধরে দুবার ডাকল। রুমি ধরফরিয়ে উঠে দাঁড়াল। নিশি তার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তুই এখানে এভাবে ঘুমিয়ে আছিস? বুকে থুথু দেওয়ার ভান করে রুমি বলল, বাপরে, ভয় পাইছি আফা। আপনি আইছেন? নিশি আবারও অবাক হল। রুমি তার জন্য অপেক্ষা করছিল। সে প্রশ্ন করল, হ্যাঁ, কিন্তু তুই আমার জন্য অপেক্ষা করছিলি? হ আফা, সূর্য ভাইজান আপনারে নিয়ে যাওয়ার সময় আমরে বলে গেছিল। নিশি কপালে হাত রাখল। সূর্য রুমির সহযোগিতা নিয়ে তাকে কিডন্যাপ করেছিল। আজীব মানুষ তো। তৃতীয় প্রহরে অনাহিতার ঘুম ভেঙে যায়। ঘুমটা তার ভালোই হয়েছিল, কিন্তু জিসানের ব্যাপার থেকে পরিষ্কার না হওয়া অবধি শান্তি হচ্ছে না। বিছানা ছেড়ে অনাহিতা বাথরুমে গিয়ে মুখ ধুয়ে নিল। এখনো এ বাড়ির কারোরই ঘুম ভাঙেনি। তবে নিচতলায় দারোয়ান এতক্ষণে উঠে যায়। অনাহিতা ফ্রেশ হয়ে নিচে নেমে যায়। দারোয়ানের সাথে কথাটা পরিষ্কার করা উচিত। সাত সকালে দরজার সামনে ভাবিজানকে দেখে দারোয়ান হতবাক। তার দরজায় ইশিকা ছাড়া কেউ আসে না। এক রাশ বিস্ময় নিয়ে সে প্রশ্ন করল, ভাবিজান, আপনি? হাজারো জোর তা যেন অনাহিতা চারপাশে ঘুরঘুর করছে। একবার ভাবল ভেতরে গিয়ে বসবে, তারপর কথাবার্তা বলবে। পরক্ষণে মতো পাল্টিয়ে সে বাইরেই দাঁড়িয়ে বলল, আপনার সাথে কথা ছিল কিছু। হ্যাঁ ভাবিজান, বলেন। কাল আপনার সাথে একজনের দেখা হয়েছিল। আমাকে খুঁজছিল, মানে সিদ্রাতুলকে। ছেলেটার চেহারা মনে আছে? দেখতে কেমন ছিল? দারোয়ান মনে করার চেষ্টা করে বলল, চোখ ছোট ছোট, ফর্সা। অনাহিতা মনে মনে বলল, এটা তো জিসানেরই বর্ণনা। অস্থির কণ্ঠে মুখ ফোটে বলল, আচ্ছা, এমন কিছু যেটা দ্বারা চিহ্নিত করা যাবে? দারোয়ান ক্ষণ সময় নিয়ে ভাবল। তারপর ছটফট ভঙ্গিতে উত্তর দিল, হ, চোখের পাশে বড় তিলেক কান। বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় অনাহিতা। বর্ণনা অনুযায়ী তো। সে আবারও প্রশ্ন করল, নাম কি জিসানি ছিল নাকি নি? নিশান। হ ভাবিজান, নিসানি ছিল। লম্বা পোলা। আশ্চর্য। নিশান কেন তার সাথে দেখা করতে আসবে? নিশান তো জিসানের ছোট ভাই। তার সাথে নিসানের কি কাজ? জিসানের বিয়ের খবর দিতে দেখা করতে চেয়েছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য? অনাহিতার নিজের ফোনে নিসানের ফোন নাম্বারও নেই যে কল করবে। ছেলেটা খুব ভদ্র। যখনই দেখা হতো ভাবি ভাবি বলে সর্বক্ষণ ডাকতে থাকত। সূর্যের পরিবারে নিসানি তার কথা জানত। তার অধ্যায়ের শেষাংশে এসে সবাই জেনেছে। অনাহিতা ভোর বেলায় আর বাড়ি ঢুকল না। সে চলল সামনে এগিয়ে। হালকা অন্ধকারে ঢেকে থাকা নিঝুম পরিবেশ প্রকৃতির অন্যতম সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা সর্বমানবের ভাগ্যে থাকে না। অনাহিতা দুই বাহু দু হাতে আঁকড়ে ধরে সামনে এগিয়ে গেল। তার ইচ্ছে করছে প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে। তখন নিজেকে উৎসর্গ করে দূর থেকে আপনজনের জীবন খেলা দেখতে পারবে, যেমনটা প্রকৃতি দেখে। মানুষ যখন অনুভব করে তাকে একাকিত্ব গ্রাস করেছে, তখন নিঃসঙ্গতার সঙ্গী হয় প্রকৃতি। প্রকৃতি নিজের সবটুকু দিয়ে মানবের ওষ্ঠজোড়ায় হাসি ফোটাতে চায়।
জীবনের নূতন এক অধ্যায় শুরু করতে চলেছে অনাহিতা, যেখানে সে আগের অধ্যায়ের উপস্থিতি চায় না স্মৃতিরা হানাদিক। কত ভালোই না হতো যদি জামা পাল্টানোর মতো নিজের জীবনের অধ্যায়গুলো পরিবর্তন করা যেত। যে অধ্যায় কৃষ্ণ মেঘের ছায়ায় ঢেকে যাবে সেটা বাদ দিয়ে নতুন আরেক অধ্যায় শুরু করবে। কিন্তু জীবন তো জীবন। অতীতের স্মৃতিরা যেখানে বিনা আমন্ত্রণে উপস্থিত হয়, হয়তোবা জীবনকে নতুন আরেকটা রূপ দেওয়া যায়, কিন্তু পুরনো স্মৃতিরা তো উকি দিবেই। সময়ের সাথে তাল মিলিয়ে সূর্য অস্ত গেল। প্রকৃতির অবিনশ্বর নিয়মে সূর্য উদয় হল। সময় কারো জন্য থেমে থাকে না। ক্ষমতা দিয়ে সমস্ত অন্যায় কাজ উসুল করে নিলেও সময় কখনো কিনে নেওয়া যায় না। কেটে গেল সপ্তাহ খানেক সময়। অনাহিতা জীবনটা নিজস্ব গতিতে রূপান্তর করেছে, ছক সাজিয়েছে নিজের মতো করে। যদিও মানব জাতি কখনোই ছক অনুযায়ী চলতে পছন্দ করে না। রেশমি দর্পণের সামনে নিজের প্রতিচ্ছবি দেখে তৈরি হচ্ছে। রূপম রাতে পার্টির আয়োজন করেছে। পার্টি দেওয়া মূল কারণ হল তাদের ব্যবসায় আজ বর্ষর লাভ হয়েছে। এজন্য রূপম তার বিজন্যাস পার্টনার, বন্ধু বান্ধব অনেককেই দাওয়াত করেছে। রেশমির খুশির বড় কারণ হল সে তৃতীয় বারের মতো মা হতে চলেছে। গত দুদিন থেকেই সে বেশ খুশি, আর আজকে এই রূপমের খুশিটাও সে দ্বিগুণ করতে চায়। কথায় আছে ওল্ড ইজ গোল্ড। কিন্তু মানুষ যত বেশি নতুন কিছুর প্রতি আগ্রহ দেখায় তত বেশি অনাগ্রহ দেখায় পুরাতন বস্তুর প্রতি। কিন্তু গুরুত্ব কমে যায় না, আগ্রহ কমে যায় কিন্তু গুরুত্ব একই থেকে যায়। সেটা কোনো জিনিস হোক কিংবা সম্পর্ক। তবে কোনো নারী যতবারই মা হয় ততবারই নতুন করে আনন্দ পায়। রেশমি পলক ফেলে নিজ হাতের দিকে তাকিয়ে হতাশ হল। রূপমের সেদিনের গিফট করা ব্রেসলেটটা 2 দিন পরই হারিয়ে গেছে। এই কথা মুখ ফোটে সে রূপমকেও জানায়নি। কে জানে ব্রেসলেটটা কিভাবে হারালো। রেশমির সাজগোজ যখন শেষের দিকে তখন তার 3 বছরের ছেলেটা এসে বলল, মা তলো তলো। মানুষ এতেতে। রেশমি তার বাচ্চার কথা শুনে হেসে তাকে কোলে তুলে নিল। 2 থেকে 5 বছরের বাচ্চাগুলোকে অনেক বেশি ভালো লাগে। রেশমি হলো রুমে এসে দেখল পার্টি প্রায় শুরু হয়ে গিয়েছে। দাওয়াত করা সব লোকজন এসে পড়েছে। অথচ পার্টি শুরু হওয়ার কথা ছিল আরও রাতে। ওই যে মানুষ ছক অনুযায়ী কোনো কিছু করে না। রেশমির চোখজোড়া রূপমকে খুঁজতে লাগল। এপাশ ওপাশ লক্ষ্য করতে দেখল তার স্বামী বন্ধুদের মাঝে রয়েছে। ছেলেকে সাথে নিয়েই সে এগিয়ে গেল। রূপমের বন্ধুমহল বেশ বর্ষর। এদের মধ্যে কয়েকজনের নাম মনে আছে তার। রেশমিকে দেখে রূপমের বন্ধু সজীব বলল, আরে রেশমি, বাচ্চাকে সাথে নিয়েই এলে। সবাই হো হো করে হেসে উঠল। কথাটা রেশমি গায়ে মাখল না। নদী নামের মেয়েটা তার ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তখন রেশমি তার হাত লক্ষ্য করে দেখল সেম ব্রেসলেট নদী পড়ে আছে। এক ধ্যানে সে ব্রেসলেটের দিকে তাকিয়ে রইল। সূর্য হো হো করে হেসেই যাচ্ছে। নিশি প্রথম কয়েক সেকেন্ড রেগে গেলেও এমন মধুর কণ্ঠস্বর শুনে সে আর রাখতে পারল না। চোখের পাতা বন্ধ করে সে অনুভব করল হাসির শব্দ। ইস, এত আকর্ষণীয় কেন সূর্যের সবকিছু। এক সময় সূর্য হাসি থামিয়ে বলল, তুমি তাহলে শিওর যে আমাকে ভালোবাসো না? দৃঢ়তার সাথে নিশি উত্তর দিল, কতবার একই উত্তর দিব। সূর্য ফোনের ওপাশে আবারও হেসে উঠল। নিশি মনে করার চেষ্টা করল কখনো কি সূর্যকে বলে দিয়েছে তাকে ভালোবাসে। কখনো কথায় কথায়। না, নিশির কিছুতেই মনে পড়ছে না বলেছে কি না। মনে ফোন দিয়ে আটে নিশি বলল, কেন? আমি কখনো বলেছি নাকি ভালোবাসি? সূর্য উত্তর দিল, বলতে হয় না ম্যাডাম।
আপনার কর্মে বোঝা যায়। আমি কি এমন কাজ করেছি যেটা দ্বারা বুঝেছেন? অনেক কিছু। লিস্ট করতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে। হা হা হা। নিশি চুপ করে রইল। অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। মন নামের বস্তু দ্বারা বিপরীত জন ঠিকই বুঝে নেয় কার মনে কি চলছে। সূর্য ব্যস্ততা দেখিয়ে বলল, আমার শুটিংয়ের সময় হয়ে গেছে। আজকে নাইটে শুটিং। নিশির চিমটি পরিমাণ অভিমান হল। মাত্র 2-3টে কথা বলেছে অমনি শুটিং। অভিমান নিয়েই সে বলল, ঠিক আছে, টাটা, গুড নাইট। হুহ। নিশি ফোন কেটে দিতে চাইলে ওপাশ থেকে বলে উঠল, নিশি শোনো। স্বাভাবিকের চেয়ে নিশির হার্টবিট কয়েকগুণ বেড়ে গেল। এইভাবে ডাকে কেন ছেলেটা? সূর্য থেমে থেমে বলল, কয়েকদিন পরই আমি বিয়ের সম্বন্ধ পাঠাবো। রাখছি। নিশি কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রইল। এইমাত্র কি বলল সূর্য? তার কানে বারবার সেই একই কথা বাজছে। নদীর বাহুজোড়া বেশ জোরেই ধরল রূপম। ব্যথা পেয়ে নদী রাগান্বিত স্বরে বলল, আহ রূপম, কি করছিস তুই? ব্যথা পাচ্ছি, ছাড় আমায়। রূপম আরো রেগে বলল, তুই কি করেছিস? বারবার বলেছি ব্রেসলেটটা পরবি না, তাও পরেছিস কেন? নদী ফিসফিস করে বলল, তোর বউ কি এত মানুষের মধ্যে আমার হাতের দিকে তাকিয়ে থাকবে নাকি? ও যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মেয়ে। চারপাশের সবকিছু খেয়াল রাখে। ওহো, বউয়ের খুব প্রশংসা করছিস দেখি। আমাকে আর ভালো লাগে না, তাই না? চুপ নদী, তুই ব্রেসলেটটা খুলে ফেল, না হয় ও দেখে নিবে। দেখলে কি হয়েছে? তুই তো এমনিতে ওকে ডিভোর্স দিবি। সবকিছুর সময় থাকে নদী। তুই দয়া করে ব্রেসলেট খুলে ফেল। ঠিক আছে, ঠিক আছে। নদী ব্রেসলেট খুলে নিজের হ্যান্ডব্যাগে নিয়ে নিল। ব্রেসলেটটা গত বছরই তার জন্মদিনে রূপম গিফট করেছিল, কিন্তু কয়েকদিন আগে রেশমিকে দেখাতে হবে বলে নিয়ে গেল। আবার 2 দিন আগে ফেরত দিল। পার্টি তখন প্রায় শেষের দিকে। রেশমি তার ছেলেকে ঘুম পাড়িয়ে নিচে এসে দেখে রূপম তার বান্ধবী নদীর সাথে রাগারাগি করছে। তাদের দিকে এগিয়ে গিয়ে রেশমি প্রশ্ন করল, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? নদী স্পষ্ট উত্তর দিল, আমাকে বাসায় ড্রপ করে দিতে বলছি। কিন্তু এই বুদ্ধু সেটা শুনছেই না। তার নাকি বউয়ের আঁচলেই বেঁধে থাকতে হবে। রেশমি কিঞ্চিত লজ্জা পেল। রূপমের জন্য সে পুরো রুমটা সাজিয়ে রেখেছে, তাকে দ্বিতীয়বার বাবা হওয়ার সংবাদটা জানাবে বলে। এখন চলে গেলে আবার কখন ফিরবে? রেশমির কাজটা সহজ করতে সজীব এগিয়ে এসে বলল, নদী চল, তোকে আমি ড্রপ করব। রেশমি তখন হেসে বলল, সজীব ভাইয়া সাবধানে গাড়ি চালাবেন। তখনই রেশমি লক্ষ্য করে দেখল নদীর হাতটা ফাঁকা। আশ্চর্য, ব্রেসলেটটা গেল কোথায়? প্রেমসা আট খাতা নিয়ে আঁকিবুকি করছে। পাশে পড়ে রয়েছে হোমওয়ার্ক করা খাতাটি। অনাহিতা তাকে এক নাগারে বকে যাচ্ছে। বকার মূল কারণ হল আজকে ক্লাসে প্রেমসা হোমওয়ার্ক না করার জন্য শাস্তি পেয়েছে। গতরাতে হোমওয়ার্ক করার কথা জিজ্ঞেস করলে প্রেমসা উত্তর দিয়েছিল সব করে নিয়েছে। আসলে সে কিছুই করেনি। অভিনব তাদের মা মেয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। প্রেমসাও মাঝে মধ্যে জবাব দিচ্ছে আবার হাসছে। অনাহিতা বলে উঠল, ম্যাডাম অনেক ব্যস্ত, হোমওয়ার্কটুকু করার সময় পায় না। আজকে থেকে তোমার টিভি দেখা বন্ধ। প্রেমসা বলল, আমি তো টিভি একটু দেখি শুধু। একটুও দেখবে না? বাবার ফোন টাচই করবে না? আচ্ছা। কি আচ্ছা? হোমওয়ার্ক শেষ হয়েছে। হুম, দেখি, দাও আমায়। মুখ চেপে হেসে প্রেমসা খাতা এগিয়ে দিল।
অনাহিতা বেশ আগ্রহ নিয়ে হোমওয়ার্ক দেখছে। এক পর্যায়ে অভিনব খিলখিল করে হাসতে লাগল। অভিনবে পড়ে প্রেমসা, তারপর অনাহিতা। তিনজনই রুম কাঁপিয়ে হাসতে লাগল। রমিলা বেগম রুমে ঢুকতে ঢুকতে বলল, এত হাসাহাসি হচ্ছে কোন আনন্দে? প্রেমসা বলল, আমি স্কুলে শাস্তি পেয়েছি, সেই আনন্দে। হা হা হা। হাসি আসলেই ছোঁয়াছে রোগ। কারণ ছাড়াই রমিলা বেগমও হাসিতে যোগ দিল। ফলাফল ঠোঁট বেয়ে পানের পিক পড়তে লাগল। উনার মুখের ভেতরের পুরো অংশ লাল বর্ণ হয়ে পড়েছে। তা দেখে প্রেমসা বলল, দাদু, আমিও পান খাব। জিহ্বা লাল করব। অনাহিতা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না পিচ্ছি মা, দাদুকে ভালো দেখাচ্ছে না। তুমি বরং ফুফির বানানো রেড আইসক্রিম খাবে। ঠিক আছে। প্রেমসা হ্যাঁ বোধক মাথা নাড়ল। রমিলা বেগম বললেন, অনি, কাল তোমার মা আসছে বললা। উনি কি ভোরে আসবেন? অনাহিতা উত্তর দিল, না মা, 11টার দিকে আসবে। রান্না করার কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ। আমি ভোরে উঠে রান্না করে ফেলব। বিপত্তি সৃষ্টি করে রমিলা বেগম বললেন, না না, রুমিই রান্না করবে। না হয় আমি করলাম। মিষ্টি হেসে অনাহিতা বলল, মা আমার হাতের রান্নায় খেতে পছন্দ করে। আপনি চিন্তা করবেন না, আমার কষ্ট হবে না। বেশ কিছুক্ষণ পর রমিলা বেগম সম্মতি জানাল। তিনি নিশির রুম পার করতে গিয়ে দেখলেন তার মেয়ে অস্থিরতা নিয়ে রুমে পায়চারি করছে। অদ্ভুত তো, নিশিকে কখনোই তিনি অস্থির হতে দেখেননি। শুধুমাত্র তার বাবার মৃত্যুর সময় প্রথমবার অস্থির হয়েছিল। এক ফালি বিস্ময় নিয়ে তিনি রুমে প্রবেশ করলেন। নিশি তার মাকে দেখে বলল, মামা, ঘটনা ঘটে গেছে। রমিলা বেগম টেবিলে রাখা ঝুড়ি থেকে কলা তুলে নিল। রাতে গভীর ঘুমের জন্য কলা বেশ উপকারী। খোসা ছাড়িয়ে তিনি কলা মুখে দিয়ে বললেন, কি ঘটনা ঘটালি আবার? সূর্য বিয়ের প্রস্তাব দিছে। রমিলা বেগম চোখ বড় বড় করে মুখে দেওয়া কলাটা গিলে ফেলতে গিয়ে বিস্ময় খেল। নিশি বিরক্তি নিয়ে জল এগিয়ে দিয়ে বলল, মা, কি করছো? পানি খেয়ে রমিলা বেগম বললেন, সূর্য আহমেদ তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ রে মা। বিড়বিড় করে রমিলা বেগম বললেন, বেচারার মাথা আউট হয়ে যায়নি তো? সুখে থাকতে ভূতে ধরেছে। নিশি সবটা শুনতে পেয়ে বলল, বাজে কথা বন্ধ করো মাদার বিডি। আমার বিয়ের গোছগাছ শুরু করে দাও। রমিলা বেগম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেখি মেসেজ দেখি। কিসের মেসেজ? ফোনে বলেছে ও। মিথ্যা বলছিস তুই। লাস্ট মেসেজ দেখি। নিশি ভেবাচ্যাকা খেয়ে বলল, মা, তোমার লজ্জা করে না? নিজের মেয়ের হবু জামাইয়ের মেসেজ দেখতে চাও? তোর লজ্জা করে না? প্রেমিকের সব কথা আমার সাথে শেয়ার করিস। কোনো প্রেমিক টেমিক না। যাও তো তুমি, নিজের কাজে যাও। ভেঙচি কেটে রমিলা বেগম রুম ত্যাগ করলেন। নিশি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ কথাটা কাউকে বলে শান্তি হয়েছে। অবশ্য তার জীবনের সব ঘটনা তার মাই জানে। মা ছাড়া তার আর কোনো ভালো বন্ধু নেই। মাই তার ভালো বন্ধু। ইংরেজিতে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রেশমি মনে মনে অনেক কথা সাজিয়ে রেখেছিল, কিন্তু রূপমকে কিছুই বলতে পারছে না। অথচ রূপম একাধারে প্রশ্ন করেই যাচ্ছে, রুমকে এত সাজিয়েছ কেন? রেশমি চোখের পাতা বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমি প্রেগন্যান্ট রূপম। তুমি তুমি বাবা হচ্ছ। তারপরের পরিবেশটা থমকে গেল। রেশমি চোখ খুলে রূপমের ভাবভঙ্গি দেখতে চাইলে অবাক হয়। রূপম নজরে কোনো সুখ দুঃখ নেই। আজীব মানুষ তো। রেশমি তার স্বামীর হাত ধরে বলল, তুমি শুনেছ কি বলেছি? ধীর গতিতে রূপম তার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি এত তাড়াতাড়ি সন্তান চাই না।
বিনা মেঘে রেশমির মন আকাশে বজ্রপাত পড়ল। অবাক কণ্ঠে সে বলল, মানে এবর্ষণ করিয়ে ফেল। একটা সন্তানই যথেষ্ট আমার কাছে। অনাহিতা ভোরবেলা উঠে রুমির সাথে রান্না সেরে নিয়েছে। তারপর নিজে গোসল সেরে প্রেমসাকে ডাকতে গেল। প্রেমসা ঘুমের সাগরে ডুবেছিল। অনাহিতা তার মাথায় হাত বুলিয়ে মিষ্টি স্বরে বলল, পিচ্ছি মা, উঠো উঠো, ক্লাসে দেরি হয়ে যাবে। একই স্বরে অনাহিতা কয়েকবার ডাকল। তার কণ্ঠস্বর শুনে অভিনবের ঘুম ভেঙে গেল। মৃদু হেসে সে অনাহিতার উদ্দেশ্যে বলল, এত সুন্দর করে ডাকলে কারো ঘুম ভাঙবে না। তোমার ডাকার অর্থ হল প্রেমসা আরো ঘুমাও। অনাহিতা বিপরীতে বলল, আচ্ছা, আপনি ডেকে তুলুন তাহলে। অভিনব প্রেমসা গা স্পর্শ করতে চাইলে অনাহিতা খিলখিল হেসে বলে, ওয়েট ওয়েট, প্রেমসাকে না ছুঁয়ে ডেকে তুলুন। অসম্ভব, প্রেমসার মতো ঘুম কাতুরে মেয়েকে কিভাবে না ছুঁয়ে ডাকব। অনাহিতা বিছানার পাশ থেকে উঠে গিয়ে বলল, সেটা তো আমি জানি না, বাবার মতোই তো ঘুমায়। অভিনব রাগী রাগী কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি বেশি ঘুমায়? হেয়ালি করে অনাহিতা উত্তর দিল, মোটেও না। আপনি তো সারা রাত জেগে থেকে মশাদের সঙ্গী হন। বলেই সে খিলখিল করে হেসে উঠল। অভিনব ক্ষণ পলক তার অর্ধাঙ্গিনীর দিকে দৃষ্টি তাক করে পরক্ষণে সরিয়ে নিল। অনাহিতার দিকে দৃষ্টি গেলেই প্রথমে নজরে পড়ে তিল চিহ্নটি। রেশমি মতোই কেন তিল হতে হল? আচার আচরণে তো মিল নেই। মেয়েটার হাসিও অসহ্যকর। এই হাসির আওয়াজ কর্ণপাত করলে হৃদ মাঝারে অস্থিরতা শুরু হয়। চারপাশের সবকিছু থমকে গিয়ে কানে শুধু এই একটা ধ্বনি বাজতে থাকতে। পাশে থাকা চশমা পরে নিয়ে অভিনব স্থান ত্যাগ করে মোবাইল ফোন নিয়ে বেকনিতে চলে গেল। অনাহিতা উঁচু আওয়াজে বলল, রেগে গেলেন তো হেরে গেলেন মশাই। অভিনব তা শুনতে পেয়ে বলল, আমি রাগিনী। অনাহিতা বেকনিতে এসে কোমরে হাত দিয়ে বলল, তাহলে প্রেমসার ঘুম না ভাঙ্গিয়ে কেটে পড়লেন কেন? ফোনের দিকে তাকিয়ে অভিনব উত্তর দিল, ঝগড়া করতে চাইছো তুমি? কোমর থেকে হাত নামিয়ে অবাক হওয়ার ভান করে অনাহিতা বলল, যাহ বাবা, আমি কখন ঝগড়া করলাম? ঠোঁট কামড়ে অভিনব উত্তর দিল, পাগল যেমন বুঝে না সে পাগল, তেমনি ঝগড়ুটেরাও বুঝে না সে ঝগড়ুটে। আপনি আমাকে ইনডাইরেক্টলি ঝগড়ুটে বলে অপমান করছেন। সরি, তোমার বুঝতে ভুল হচ্ছে। ইনডাইরেক্টলি না, আমি তোমাকে ডাইরেক্টলি ঝগড়ুটে বলছি। অপমানে অনাহিতার মুখটা থমথমে হয়ে গেল। অভিনব এভাবে কথার ভাঁজে কথা বলতে পারে সেটা সে আগে ধারণা করেনি। অনাহিতার নজরে আটকে গেল অভিনবের চোখে আটকে থাকা চশমায়। পরক্ষণে মনে মনে ফন্দি আটে বলল, আমি না হয় ঝগড়ুটে, কিন্তু অন্য কারোর মতো কানা না। মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে অভিনব হতবাক হয়ে বলল, হোয়াট? কে কানা? অনাহিতা রুমে চলে আসতে আসতে বলল, আমি ডাইরেক্টলি বলেছি আপনি কানা। কা না পরে বিড়বিড় করে বলল, চোখে কিছু দেখে না? চার চোখওয়ালা চশমা পরে ঘুরে। শুনতে পেয়ে অভিনব তার পিছু পিছু আসতে আসতে বলল, আমার চোখে প্রবলেম বলে পড়ি না, হ্যাডেকের জন্য। অভিনবের আগের কথাকে নকল করে অনাহিতা বলল, পাগল যেমন বুঝে না সে পাগল, তেমনি কানাও বুঝে না সে কা না। অভিনবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অনাহিতা রুম থেকে বের হয়ে গেল। অভিনব শুধু তার যাওয়ার পানে তাকিয়ে রইল। পরক্ষণে উঁচু স্বরে বলল, চা পাঠিয়ে দিও। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর অনাহিতার বানানো চা খাওয়াটা অভ্যাসে পরিণত হয়েছে। তবে বেশ ছটফটে স্বভাবের মেয়েটা। দিন যত যাচ্ছে তাদের সম্পর্কটা ততই রঙিন হচ্ছে। সকালের খাবার পর্ব শেষ করে অনাহিতা নিজের তৈরি হয়ে প্রেমসাকেও স্কুলের জন্য তৈরি করে দিল।
অভ্যাসগত প্রেমসার কপালে চুমু দিয়ে সে বলল, ক্লাসে গুড গার্ল হয়েই থাকবে। কোনো কমপ্লেন যেন মিসের কাছ থেকে না শুনি। প্রেমসাও প্রতিদিনের মতো বলল, বাব্বাকেও বলো। অভিনব চুল করতে করতে বলল, আমি গুড বয় হয়েই থাকি, তোমার মতো দুষ্টুমি করি না। অভিনবকে সম্পূর্ণ এড়িয়ে প্রেমসা জেদের সুরে একই কথা আবারও বলল। অনাহিতা হেসে বলল, প্রেমসার বাবা গুড হয়ে থাকবেন। হয়েছে এবার। প্রতিবারের মতো প্রেমসাও খিলখিলিয়ে হেসে উঠল। কথাটা বলতে আগের মতো আর অস্বস্তি লাগে না। প্রকৃতির নিয়মে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। নিশি দরজায় টোকা দিল। অনাহিতা তাকে দেখে মিষ্টি হেসে বলল, আরে নিশি, ভিতরে আসো। প্রেমসা তাকে লক্ষ্য করে বলল, ফুফি, আমি হিরোর সাথে কথা বলবো। মুহূর্তে নিশির চেহারার রং উড়ে গেল। প্রেমসাকে অবুঝ মনে করে সেদিন সূর্যের সাথে দেখা করালো। কিন্তু মেয়েটা তাকে দেখলেই সবার সামনে হিরো হিরো করছে। বেশ কয়েকবার তাকে এড়িয়ে গেছে নিশি। আজকেও একইভাবে এড়িয়ে অনাহিতার উদ্দেশ্যে বলল, ভাবি, তোমার জলপাই কালারের শাড়িটা দাও না একটু। অনাহিতা সম্মতি জানিয়ে আলমারির দিকে এগোল। অভিনব তখন অফিসের ফাইল দেখতে ব্যস্ত। নিশি ফিসফিস করে প্রেমসাকে বলল, সমস্যা কি তোর? হিরো হিরো করিস কেন? প্রেমসাও একইভাবে ফিসফিস করে বলল, আমি হিরোর সাথে কথা বলবো। ঠিক আছে, কালকে দেখা করাবো। দেখা করব না, কথা বলবো। দেখা না করে কথা কিভাবে বলবি? দেখা করে। এক্ষুনি তো বললি দেখা করবি না। তাহলে কথা বলবো। নিশি নিজের কপালে হাত রাখল। প্রেমসার চঞ্চলতা দিন দিন বাড়ছে। মুখটাকে গণিত টিচারের মতো করে প্রেমসা সমীকরণ মিলানোর পূর্ণ চেষ্টা করছে। নিশি তার মাথায় আলতো করে থাপ্পড় দিল। অনাহিতা নিশির হাতে শাড়ি দিয়ে বলল, আমি আর প্রেমসা 11টার আগেই চলে আসব। মা আসলে দেখিও। নিশি তাকে আশ্বস্ত করে বলল, সমস্যা হবে না ভাবি। আমি কলেজ যাচ্ছি না আজ। অভিনব নিশির কথা শুনে বলল, কেন? কলেজ কি দোষ করল? নিশি উত্তর দিল, এমনি যাচ্ছি না। অভিনব হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, দিন দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস তুই। নিশি বিড়বিড় করে বলল, প্রেমে করলে কত কিছু হয় ভাইয়া। রেশমি তার ভাসুরের ছেলেকে ক্লাসে পৌঁছে দিয়ে বাইরের বেঞ্চে বসে আছে। মূলত অপেক্ষা করছে প্রেমসার। মেয়েটাকে আজ দেখতে ইচ্ছে করছে। মনে পড়ছে তার প্রাক্তন সংসারকে। রেশমি কোনোদিন অভিনবকে ভালোবাসতে পারেনি। তা জেনেও অভিনব সময়ের সাথে তাদের সম্পর্কটা রঙিন করেছে। প্রেমসার জন্ম হল। অথচ সেই সংসারকে নিজ হাতে রেশমি ভেঙে দিয়েছে। রূপমের এমন আচরণ তার প্রাপ্য ছিল। প্রকৃতি নিজের নিয়মে সবাইকে শাস্তি দেয়। রেশমিও এখন বুঝতে পারছে সবকিছু। সে সিদ্ধান্ত নিয়েছে। এই সন্তান সে রাখবে। প্রয়োজনে সে সন্তানের বাবাকে ছেড়ে দিবে, কিন্তু তার অংশকে কোনোদিন ছেড়ে দিবে না। ঘড়ি কাটা যখন 10-এর ঘরে তখন আগমন হলো তার মেয়ে প্রেমসার। মেয়েটা সারাক্ষণ খিলখিল করে হাসতে থাকে কারণে অকারণে। এজন্য রেশমি বেশ কয়েকবার তাকে বকাও দিয়েছে। প্রেমসার হাত ধরে রাখা অপর হাতটির দিকে দৃষ্টি পড়তেই রেশমি থমকে গেল। এই মেয়েটাই কি অভিনবের দ্বিতীয় স্ত্রী? রেশমি ওষ্ঠদয়ে কৃত্রিম হাসি ঝুলিয়ে তাদের মা মেয়ের সামনে গিয়ে দাঁড়ালে অমনি প্রেমসার খিলখিল করে হাসা বন্ধ হয়ে গেল। সে অনাহিতার শাড়ির আঁচলের নিচে নিজেকে লুকানোর চেষ্টা করল। অনাহিতা তাকে দেখে প্রশ্ন করল, আপনি কে? রেশমি নিরুত্তর হয়ে গেল। কি উত্তর দিবে সে? প্রেমসার মা নাকি অভিনবের প্রাক্তন? প্রেমসা অনাহিতার আঁচলে টান দিল। পেছনে ঘুরে অনাহিতার তার দিকে তাকালে সে নিচু হতে বলে।
অনাহিতা কথামতো নিচু হলে প্রেমসা ফিসফিস করে বলে, এটা মাম্মা। অনাহিতা মুখে একদম মেঘ জড়ো হল। আপনি ঠোঁটের হাসি মেঘের আড়ালে চলে গিয়েছে। রেশমি প্রশ্ন করল, তুমি কি অভিনবের স্ত্রী? প্রেমসা আড়ালে থেকেই বলল, ইয়েস, সি ইজ মাই সুপার মাম্মা। তার ফেলে আসা স্বামীর দ্বিতীয় স্ত্রী। মেয়েটা বেশ সুন্দর তো। অনাহিতার নাম শুনেছিল সে, কিন্তু ছবি দেখেনি একবারও। নিমিষে রেশমির ওষ্ঠ জোড়ায় কৃত্রিম হাসির রেখা আরও বিস্তৃত হল। কতটা সুখে আছে প্রেমসা? এটা কি দিনের নাকি আজীবনের? রেশমি বলল, চলো কোথাও গিয়ে বসি। অনাহিতা বুঝতে পারল রেশমি তার সাথে সময় কাটাতে চাইছে, কিন্তু এখন বাসায় যাওয়া দরকার। প্রথম দেখায় না বলে দেওয়াটাও বেমানান লাগছে। পরক্ষণে ভাবল বাসায় একটু দেরি করলে তেমন সমস্যা হবে না। সে রেশমির সিদ্ধান্তে সম্মতি জানাল। রমিলা বেগম দরজার দিকে দৃষ্টি তাকিয়ে ড্রয়িং রুমটাই পায়চারি করছে। অনাহিতা জানিয়েছে তার মা আসবে। মায়ের সাথে দ্বিতীয় তৃতীয় কেউ আসবে কি না সেটা বলেনি। বিষয়টা তার মাথায় এখনই এসেছে, না হয় আগে অনাহিতার কাছ থেকে জেনে নিত। রমিলা বেগম বিড়বিড় করে বললেন, যদি অনাহিতার ভাই সাথে আসে তাহলে খুব বড় একটা ঝামেলা হবে। সেই ঝামেলা রূপ নিবে ঝড়ের। ঝড়ের সাথে আইলা, সিডর সব আসবে। আল্লাহ গো! তাকে এভাবে অস্থিরতার সাথে বিড়বিড় করতে দেখে রুমি বলল, খালা কোন দোয়া পড়েন? হঠাৎ কারো উপস্থিতিতে রমিলা বেগম ভূত দেখার মতো চমকে উঠলেন। বুকে থুথু দেওয়ার ভান করে তিনি বললেন, তুই দোয়া পড়ব মানে কি? রুমি বিস্ময় নিয়ে বলল, বিড়বিড় করে কি বলেন? রাগান্বিত স্বরে রমিলা বেগম বললেন, তোকে বলতে হবে। যা তুই শুন ইস্যুর কাছ থেকে পান বানিয়ে নিয়ে আসিস। আগের চেয়ে অবাক হয়ে রুমি বলল, অবেলায় পান খাবেন কেন খালা? অসুখে ধরছে। এত কথায় বিরক্ত হয়ে তিনি আবারও ধমক দিয়ে বললেন, আমার ইচ্ছে করছে তাই খাব। তুই যা নিয়ে আয়, নয়তো কয়েকটা দিব। কি দিবেন খালা? আবার প্রশ্ন করিস। রুমি যত তাড়াতাড়ি সম্ভব স্থান ত্যাগ করল। রমিলা বেগম অস্থির হলেই এরকম করেন। তখন নিশি বা অভিনবী তাকে সামলাতে পারে। রুমি খবরটা দিল নিশিকে। সে দৌড়ে এসে দেখল তার মা বিড়বিড় করছে। নিশি ফিক করে হেসে বলল, মা, ভণ্ডদের মতো করছো কেন? তাবিজে ধরেছে। নিশি, ফাজলামো করিস না। অনাহিতার বাপ ভাই সাথে আসলে কি হবে জানিস? হেয়ালি করে নিশি বলল, কি হবে? রমিলা বেগম অশান্ত মন নিয়ে নিশির পাশে বসে বলল, কি হবে বুঝতে পারছিস না? মা, চিল, জাস্ট চিল। ভাবি এখন ভাইয়ার বউ। ভাবি কখনোই প্রেমসাকে ছেড়ে চলে যাবে না। যদি কে স্টেস করে দেয়, ধুর, ওসব কিছু হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। রমিলা বেগম তবুও শান্ত হলেন না। তার মনে এখন পুলিশের ভয় ঢুকেছে। রুমিটাও এখনো পান নিয়ে আসছে না। যদি পান খেয়ে একটু শান্তি লাগত। অনাহিতা, রেশমি এবং প্রেমসা স্কুলের কাছেই কফি হাউজে বসে আছে। প্রেমসা বেশ শক্ত করেই তার সুপার মাম্মার হাত ধরে আছে। রেশমি ঠোঁট ভিজিয়ে কফিতে চুমুক দিল। অনাহিতা মৃদুস্বরে বলল, আপনি আমার সাথে কথা বলতে চান? এ কথা শুনে রেশমি গম্ভীরভাবে হেসে বলল, আমরা কিন্তু সতীন নই অনাহিতা। বয়সে ছোট হবে তুমি, তাই নাম ধরে ডাকলাম। অভিনবের সাথে আমার বিচ্ছেদটাতে কোনো খুঁত নেই। আশ্চর্য! কি বলল এটা সে? বিচ্ছেদেও বুঝি খুঁত থাকে? হ্যাঁ, থাকে তো। যখন সম্পর্ক বিচ্ছেদের পরেও জনের মনে ভালোবাসা, অনুশোচনা থেকে যায় তখন সেটা খুঁতি। আর যে সম্পর্ক থেকে বিচ্ছেদ দ্বারা নিজেকে মুক্ত মনে হয় সেটা নিখুঁত।
আজ 6 বছর পর, গুনে গুনে 72 মাস পর রেশমির মনে হচ্ছে বিচ্ছেদ করিয়ে সে ভুল কাজ করেছে, অনেক বড় ভুল করেছে। তার আনন মেঘের ছায়ায় ঢেকে গেল। রেশমির উত্তরে অনাহিতা থতমত খেল। সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। বারবার মনে হচ্ছে প্রেমশাকে তার কাছ থেকে রেশমি কেড়ে নিবে। কিন্তু অনাহিতা তো কিছুতেই প্রেমশার ভাগ কাউকে দিতে পারবে না। আর চোখে অনাহিতা মেয়ের দিকে তাকাল। তার বাহু ধরে রেখে মেয়েটা নিশ্চিন্তে ঠোঁটের রেখায় হাসি ঝুলিয়ে আইসক্রিম খাচ্ছে। এত হাসে কেন মেয়েটা? রেশমি গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের ডিভোর্স কারণ হয়তো অভিনব তোমাকে জানায়নি। এই বাক্য শুনে অনাহিতা মনোযোগী শ্রোতা হওয়ার চেষ্টা করল। রেশমি ডিভোর্সের কারণ কি বলবে? রেশমি একই স্বরে বলল, যতটুকু অভিনবকে আমি জানি ও কখনো ডিভোর্সের কারণ তোমার সামনে আনবে না। কারণ ভুলটা আমি ছিলাম। রূপমের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল। কিন্তু যখন অভিনবের সাথে যখন আমার বিয়ে ঠিক হয় তার কয়েক মাস আগে রূপম উধাও হয়ে যায়। বাধ্য হয়ে বিয়েটা আমার অভিনবকে করতে হয়। কিন্তু আমার বিয়ের 1 বছরের মাথায় রূপম ফিরে আসে। রেশমি কিছুক্ষণের জন্য থামল। তারপর তাচ্ছিল্যের সুরে হেসে আবারও বলল, এক্স ফিরে আসায় আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে আমাদের ঝগড়া হতো। একদিন অভিনব আমার গায়ে হাত তুলে। আর সেদিনই আমি ওকে রূপমের সম্পর্কে বলি। তারপর ডিভোর্সটা সহজেই হয়ে যায়। অনাহিতা কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রেশমি বলল, অভিনব কখনো ডিভোর্সের কারণটা কাউকে বলেনি। ও চায় না আমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলুক। আমি রূপমের প্রেমে অন্ধ হয়ে যাক। এখন আমরা জনে মুভ অন করেছি। তুমিও সংসারকে গুছিয়ে নাও। তোমাকে এসব কেন বলতে মন চাইল জানি না, কিন্তু বলে ভালো লাগছে। ভদ্রতার সহিত অনাহিতা কৃত্রিম হাসল। তার মনে এখনো খচখচ করেছে, কোথাও প্রেমশাকে ইনি নিয়ে যাবে না তো। তার ধারণায় সঠিক হল। রেশমি শেষাংশে বলল, প্রেমশা আমি কয়েক ঘন্টার জন্য নিয়ে যাব। ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। এতক্ষণ ধরে তাদের কথায় প্রেমশা কর্ণপাত না করলেও শেষ কথাটা কানে বাজল। সে অসহায় দৃষ্টিতে সুপার মাম্মার দিকে তাকাল। এই মহিলা তাকে সারাক্ষণ বকা দেয়। বাব্বাকেও এ কথা বলতে পারেনি। অনাহিতা প্রেমশার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। মুখটা কাচুমাচু করছে সে। অনাহিতা আমতা আমতা করে বলল, প্রেমশার বাবাকে। না মানে উনি বললে। রেশমি মৃদু হেসে বলল, অভিনবকে আমি কল করে দিব। রেশমি তার মেয়ের হাত ধরলে প্রেমশা এক পানে তার সুপার মাম্মার দিকে তাকিয়ে রইল। এই দৃষ্টির অর্থ হল, সুপার মাম্মা আমি যাব না। অনাহিতা বোধহয় এর অর্থ বুঝল। মৃদুস্বরে সে প্রেমশার উদ্দেশ্যে বলল, মা তুমি যাবে। প্রেমশার উত্তরের অপেক্ষা না করে রেশমিকে সে বলল, আসলে আজকে আমার মা আসবে ওকে দেখতে। তাই বলছিলাম। প্রেমশা তুমি যাবে? উত্তরে সে না বোধক মাথা নাড়ল। অনাহিতার মন আকাশটা তৃপ্তির হাসি হাসল। রেশমি অবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল। অনাহিতা তার এত প্রিয় হয়ে গেল যে মাম্মাকে ছেড়ে দিচ্ছে। রেশমি কিছুটা কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, কেন যাবে না তুমি? প্রেমশার মুখটা চুপসে গেল। কেউ তার সাথে উঁচু স্বরে কথা বললেও তার কান্না পায়। অথচ মাম্মা সবসময় এমন করেই কথা বলে। প্রেমশা কিছুটা সাহস নিয়ে বলল, তুমি আমাকে সবসময় বকা দাও। ইয়ামিনকে বেশি ভালোবাসো তুমি। ইয়ামিনের খেলনা আমাকে নিতে দাও না। তোমার সাথে যে আঙ্কেল থাকে উনিও আমাকে বকা দেয়, মারেও। অনাহিতার বুকটা কেঁপে উঠল। অবাক হল রেশমিও। এই মেয়েকে সে ফুলে টোকাও পড়তে দিতে চায় না।
অথচ তার কারণে মেয়েটা এত কষ্টে আছে। ইয়ামিন ছোট বলে ঝগড়ার সবটা সময় তার পক্ষ নিত রেশমি। রূপম তার আড়ালে প্রেমসার গায়ে হাত তুলেছে। এক দৃষ্টিতে রেশমি তার মেয়ের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই তার কান্না পাচ্ছে। গগন কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হাত জোড়া দিয়ে সে নিজের মুখমণ্ডল আড়াল করল। অনাহিতা জিজ্ঞেস করল ইয়ামিনকে। রেশমি মুখ থেকে হাত সরিয়ে বলল, আমার ছেলে। প্রেমসার ছোট। আচ্ছা, তোমাদের মনে হয় দেরি হয়ে যাচ্ছে। স্কুল থেকে আগেই বেরিয়েছ? কোথাও যাবে নাকি? অনাহিতা উত্তর দিল, আমার মা আসবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। প্রেমসার হাত ধরে অনাহিতা উঠে দাঁড়াল। চলে যাওয়ার জন্য ঘুরতেই রেশমি বলে উঠল, অনাহিতা, আমার মেয়েটাকে দেখো। আমার সাথে ওর দেখা হবে না হয়তো। তুমি একটু সংসারটাকে গুছিয়ে রেখো। অনাহিতা সম্মতি জানিয়ে সামনে এগোতে চাইলে পরক্ষণে ঘুরে বলল, প্রেমসার বাবা ডিভোর্সের ব্যাপারে সবটাই আমাকে জানিয়েছে। উনাকে বুঝতে বোধহয় আপনার সামান্য ভুল হয়েছে। অনাহিতাকে অভিনব সবটা ৩-৪ দিন আগেই জানিয়েছে। তাহলে কি অভিনবের প্রিয় মানুষটা সে হয়ে যাচ্ছে? রেশমি এক ধ্যানে যাওয়ার পানে তাকিয়ে রইল। হঠাৎ করেই সে চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে লাগল। চোখ থেকে ২ ফোঁটা জল গড়িয়ে পড়ল। পরক্ষণে জল মুছে নিয়ে উঁচু স্বরে বলল, ওয়েটার। ইসমি বেগম মেয়ের এমন সুখের সংসার দেখে তৃপ্ত হল। দরজা দিয়ে প্রবেশ করার সময় অনাহিতা মেয়েটার সাথে কত সুন্দর করেই না হাসল। অনেকদিন অনাহিতাকে এভাবে হাসতে দেখেননি তিনি। তিনি সোফায় বসে রমিলা বেগমের সাথে গল্প করছিল। রমিলা বেগম বলে উঠলেন, দেখেছেন আফা, অনাহিতার এখানে কোনো কষ্ট হচ্ছে না। ও তো আমারই মেয়ে। রমিলা বেগমের খুশি আকাশ ছুঁই ছুঁই। ইসমি বেগম একা এসেছেন। মহিলাকে ঝামেলার মানুষ বলে মনে হচ্ছে না। কোনো ঝামেলাই তিনি করবেন না। রমিলা বেগম অত্যাধিক খুশি হয়ে কেউ এলেন না কেন তাও জানতে চাননি। ইসমির আক্তার ঠোঁটের রেখা প্রশস্ত করলেন। রমিলা বেগম মানুষটা মন থেকে ভালো। একটু পরই স্কুলের পোশাক পরিবর্তন করে প্রেমসা তাদের কাছে আসলো। তিনি দেখতে পেয়ে তাকে কাছে ডাকলেন। হাতে বল নিয়ে প্রেমসা কাছে এলো। ইসমি আক্তার জিজ্ঞেস করলেন, নাম কি তোমার? স্বভাবগত প্রেমসা হেসে বলল, আমার নাম প্রেমসা হোসেন রূপা। তোমার নাম কি? ইসমি বেগম স্মিথ হেসে বললেন, আমার নাম ইসমি আক্তার। তুমি আমাকে নানু বলে ডাকবে। কেন? আমি তোমার নানু তাই। কিন্তু তোমার নাম তো ইসমি। তুমি আমাকে কি বলে ডাকবে? ইসমি আক্তার ভেবাচেকা খেলেন। আজকালকার ছোট ছোট বাচ্চারাও চালাক। তিনি উত্তরে বললেন, প্রেমসা বলে ডাকব। দৃঢ়তার সাথে প্রেমসা বলল, তাহলে আমি কেন নানু ডাকব? দূরে দাঁড়িয়ে থাকা রুমি, ইশিকা, নিশি হো হো করে হেসে উঠল। ইসমি আক্তারও একটু বাদে হাসলেন। তিনি মনে মনে পণ করেছেন, যে করে হোক প্রেমসাকে কথায় হার মানাবে। তিনি বললেন, আমি তোমার দাদু বয়সী। তুমি উনাকে নাম ধরে ডাকো। না, দাদু বলে ডাকি। আমিও বয়সে বড় বলে আমাকে নানু বলে ডাকবে। দাদুর বয়সী হলে দাদু ডাকব। নানু কেন ডাকব? ইসমি আক্তার হার মেনে নিয়ে কপালে হাত রাখলেন। সবাই এক সুরে হেসে যাচ্ছে। তিনি আবারও বললেন, আচ্ছা ঠিক আছে, দাদু বলে ডাকবে। প্রেমসা খিলখিল করে হেসে উঠল। বেশ মজা লাগছে তার। ইসমি আক্তারকেও পছন্দ হয়েছে। যে তাকে বকা দেয় না তাকে তার পছন্দ হয়ে যায়। অনাহিতা রুম থেকে বের হয়ে হেসে তার মাকে বলল, মা, তুমি ওর সাথে কথায় পারবে না। পাকনা বুড়ি। ইসমি আক্তার হেসে বললেন, আমি তো হার মেনে নিয়েছি।
অনাহিতা নিশির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, তোমার ভাইয়ার আসতে লেট হবে? চলো আমরা খেয়ে নেই। রুমি, তরকারি গরম করেছ? রুমি রান্নাঘরে যেতে যেতে বলল, হ ভাবিজান, শুধু টেবিলে আয়না দিলে হইব। অনাহিতা তার মাকে প্রশ্ন করল, বাবা, ভাই আসতে চায়নি? ইসমি আক্তার আচারের প্লেটে চামচ নেড়ে বললেন, ওরা তোর ডিভোর্স চাইছে। তুই যদি এই সংসার করতে না চাস তাহলে ডিভোর্স করিয়ে দিবে। অনাহিতার বুক কেঁপে উঠল। এই সংসারে যেমন সে আজীবন থাকবে বলে পণ করেনি, তেমনই চলে যাবে বলেও দণ্ড ভাবেনি। বরং সে এই কথা ভাবতেই পারে না। অনাহিতা প্রেমসার চুলে ক্লিপ বেঁধে দিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলল, আমার জীবনটা ছেলেখেলা নই মা। এবার থেকে আমার ইচ্ছায় সবকিছু হবে। ইসমি আক্তার এই বাড়ির সদস্যদের কাজ দ্বারা বুঝেছে তার মেয়ে সুখে আছে। তিনি বললেন, তুই যেটা চাস সেটাই হবে। তুই সুখে আছিস তো? অনাহিতা ইশারায় প্রেমসাকে চলে যেতে বলল। মায়ের ইশারায় সম্মতি জানিয়ে সে চলে গেল। অনাহিতা তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সুখের জন্য কিংবা নিজে মানিয়ে নেওয়ার জন্য বলছি না মা। আমি যথেষ্ট ভালো আছি। জিসানের দেওয়া ধাক্কাটা আমি সামলাতে পারতাম না। কিন্তু এই যে মেয়েটা প্রেমসা, ও আমার খুশির কারণ। এত ভালো লাগে মেয়েটাকে। তোমার রূপ দেখি আমি ওর মাঝে। ইসমি আক্তার বুক ভরে শ্বাস নিলেন। প্রতিটি মাই চায় তার মেয়েটা ভালো থাকুক। সেটা কোনো সন্তানের বাবার সাথে হলেও আপত্তি নেই। ইসমি বেগম প্রশ্ন করলেন, আর অভিনব? ও তোর সাথে চিট করেনি? মা, উনিও জানতেন না। আমাদের মাঝে ভালোবাসা হয়তো নেই মা, কিন্তু যথেষ্ট সম্মান আছে। সত্যি বলতে, জিসানের সাথেও আমি এত ভালো থাকতাম কি না জানা নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার পূর্ণ চেষ্টা করছে। গোল থালার রূপ ধারণ করেছে চাঁদটা। আকাশে কোনো তারা নেই। চারিদিকে ঘোর অন্ধকার। আমাদের জীবনেও এমন কিছু মানুষ আসে। তারা রূপ ধারণ করে, তারা আমাদের জীবনকে আলোকিত করে। আমরাও তাদের ওপর দিনের পর দিন নির্ভরশীল হয়ে পড়ি। কিন্তু সেই মানুষগুলো হুট করে চলে গেলে জীবনটা আঁধারে তলিয়ে যায়। বেশ কটা দিন চলে গেছে। সময় যে কারো জন্য থেমে থাকে না। রূপম রেশমিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। গত 3 ঘন্টা সে বিভিন্নভাবে রেশমিকে বুঝানোর চেষ্টা করেছে কেন সন্তান চায় না। রেশমি তার কতটুকু বুঝেছে সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ শীতল কণ্ঠে রেশমি বলল, আমি আমার বাচ্চাকে মেরে ফেলব না রূপম। রূপম বিস্ময় কিংকর্তব্যবিমূঢ়। এ কোন রেশমি? তার রেশমি তো ছিল সুতোয় বাঁধা পুতুল। সে যেভাবে নাড়ত সেভাবে নড়ত। তাহলে এখন স্রোতের বিপরীতে কেন কথা বলছে? রূপম রেশমিকে ছেড়ে দিয়ে বিছানায় বসল। মৃদুস্বরে বলল, এখানে বাচ্চা মরার কথা কেন আসছে? এখনো ভ্রূণ। রেশমি বিছানায় পা ঝুলিয়ে বসে বলল, যেমনটাই হোক। রূপম রেশমির দিকে তাকাল। রেশমির দৃষ্টির জানালার দিকে স্থির। রূপম বলল, ও বাবা যখন চাইছে না তখন তুমি কেন চাইছ? তাচ্ছিল্যের সুরে হেসে উঠল রেশমি। ওষ্ঠদয়ে হাসির রেখা ঝুলিয়ে বলল, তোমার সাথে আমার আর সম্পর্ক রইল না রূপম। আমি তোমাকে ডিভোর্স দিব। শেষ 4 শব্দের বাক্যটা বজ্রপাতের মতো রূপম কর্ণপাত করল। রেশমি যদি তাকে ডিভোর্স দেয় তাহলে সব পরিকল্পনা ডুবে যাবে। বিজনেস পার্টনার সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তার পরিকল্পনা ছিল রেশমির সাথে অন্য একজনের সম্পর্ক করবে। তারপর এবর্ষণ করার কারণ দাঁড় করাবে রেশমির পরকীয়া। বাচ্চাটা অবৈধ বলে রেশমি এবর্ষণ করিয়েছে এমনটাই প্রমাণ করবে। সেই পরিকল্পনার শুরুটা মাত্র আজকে শুরু হচ্ছিল। এর মধ্যেই রেশমি বিগড়ে গেল।
রূপম কঠিন স্বরে বলল, কি বলছো তুমি? একইভাবে রেশমি উত্তর দিল, আমি ডিভোর্স দিব তোমাকে। রূপম তাচ্ছিল্যের সুরে বলল, সমাজ কি বলবে? ভালো চোখে দেখবে তোমাকে। রেশমি কিঞ্চিৎ বিস্মিত হয়ে বলল, কেন? পাপ কি করেছি আমি? প্রথম একবার ডিভোর্স হলো, দ্বিতীয়বারও ডিভোর্স, তাও আবার প্রেগন্যান্ট অবস্থায়। লোকজন বাজে বলবে না? স্বামীকে কেন ছাড়লে? দুইটা পুরুষই খারাপ ছিল, ইত্যাদি ইত্যাদি। রেশমি শব্দ করে হেসে উঠল। তার হাসিতে রূপম হতভম্ব হয়ে গেল। হাসি থামিয়ে রেশমি বলল, আমি কখন থেকে সমাজের পরোয়া করছি? আমি যদি সমাজ মানতাম তাহলে এক বাচ্চা ফেলে প্রাক্তনকে বিয়ে করতাম না। আমার পুরো পরিবার ইন্ডিয়ায় আছে, তাদেরকে ছেড়ে তোমার সাথে সংসার করতাম না। রূপম ভাবনায় ডুব দিল। রেশমির প্রতিটা কথায় সত্য। সে কোনোদিন সমাজের পরোয়া করেনি। রূপম মনে মনে অন্য পরিকল্পনা করে বলল, ঠিক আছে, এবর্ষণ করার দরকার নেই। রেশমি বসা থেকে উঠে দাঁড়াল। টেবিল থেকে ক্লিপ তুলে নিয়ে চুল বেঁধে নিল। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি উকিলের সাথে কথা বলবো। তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না আমি আর। প্রেমসা চেয়ারে বসে কাঁচি দিয়ে কাগজ কাটছে। অনাহিতা বিছানার চাদর ঠিক করতে করতে বলে, পিচ্ছি মা, খাতা রাখো এখন। প্রেমসা আনমনেই উত্তর দিল, হুহ। নিজের কাজ শেষ করে অনাহিতা পেছনে ফিরল। ফিরে প্রেমসার কাজ দেখে বলল, কি করছো এগুলো? প্রেমসা মুখ ভার করে উত্তর দিল, আমার ভালো লাগছে না। অনাহিতা হাঁটু গেড়ে তার সামনে বসল। মেয়ের হাত ধরে বলল, কি হয়েছে? মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। অভিনব রুমে ঢুকতে ঢুকতে প্রেমসার শেষ কথাখানি শুনে ফেলল। তার উত্তরে সে বলল, গেম হবে প্রেমসা। প্রেমসা নড়েচড়ে উত্তর দিল, কি গেম? মোবাইল গেম খেলতে ইচ্ছে করছে না। অনাহিতা বলল, ট্রুথ অর ডেয়ার। অভিনব বিছানায় বসে মাছি তাড়ানোর ভঙ্গিতে মৃদুস্বরে বলল, ওল্ড ভার্সন। অনাহিতার কর্ণ অবধি পৌঁছাতে সে কিঞ্চিত রেগে বলল, কে ওল্ড ভার্সন? আজীব কথাবার্তা তো। অভিনব বলল, গেম বলেছি আমি। ওসব গেম হবে না প্রেমসা, আজকে আমরা নতুন গেম খেলব। ওকে। প্রেমসা বিছানার মাঝখানে বসে বলল, ওকে বাব্বা। সুপার মাম্মা, বসো এখানে। অনিচ্ছার সত্ত্বেও অনাহিতা বিছানায় বসল। অভিনব ড্রয়ার থেকে একটি নোটখাতা বের করে সেও বসল। নিজের ফোন বের করে বলল, এখানে আমার কিছু বন্ধু কলিগের নাম্বার আছে। সো আমরা এখন তাদের অচেনা ব্যক্তি হয়ে কল করব। তাদেরকে ভুলভাল বলে তাদের রিয়াকশন দেখব। ওকে। অনাহিতা বিড়বিড় করে বলল, এটা কোনো গেম? বোরিং। প্রেমসা উপভোগ করল সিদ্ধান্তটা। হাততালি দিয়ে সে বলল, এখানে কে জিতবে? অভিনব বলল, 3 মিনিট আমরা কথা বলবো। একবার অনাহিতা করবে, আরেকবার আমি। যে যত ভালো করবে তুমি তাকে 10-এর মধ্যে রেটিং করবে। ওকে। প্রেমসা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল। অভিনব আবারও বলল, প্রথম কল করব আমার বন্ধু রোহিতকে। ও আমার কণ্ঠস্বর চিনবে তাই অনাহিতা করবে। বিস্ময় সুরে অনাহিতা বলল, আমি কি বলবো? প্রেমসা সম্মতি জানিয়ে বলল, পয়েন্ট। অভিনব বিরক্ত হয়ে বলল, উফ, বলছি তো। ওর বউয়ের সাথে ওর প্রতি সেকেন্ডে ঝগড়া হয়, সেটা নিয়ে কথা বলবে। অনাহিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে অভিনব কল দিল। 2-3 বার রিং হয়ে রিসিভ হল। অনাহিতা গলা ঝেড়ে নিয়ে বলল, হ্যালো মি। রোহিত বলছেন। ওপাশের ব্যক্তির ভয়ার্ত কণ্ঠস্বর নিয়ে বলল, হ্যাঁ। আপনি কে আপু? আমার বউ দেখলে আপনার সাথে আমাকেও জেলে পাঠাবে।
প্রেমশা অভিনব মুখ টিপে হাসি আটকানোর চেষ্টা করল। অনাহিতা আবারও বলল, বউকে এত ভয় পান কেন? আপনার বউ আপনাকে অত্যাচার করলে সাহস করে পুলিশকে জানান। ওপাশের ব্যক্তি অসহায় কণ্ঠে বলল, হায় আপু, বউয়েরা নারী নির্যাতনের কেস করতে পারে, পুরুষ নির্যাতনের কেস করার সুযোগ নেই। অনাহিতা বিস্ময় হওয়ার ভান করে বলল, কি বলেন? আমাদের তো সংস্থা তো পুরুষ নির্যাতন নিয়ে। আপনাকে আমরা সর্বোচ্চ সহায়তা করতে পারি। বলেই সে প্রেমশার দিকে তাকিয়ে চোখ টিপল। অভিনব হেসে বিড়বিড় করে বলল, পুরুষ নির্যাতন সংস্থা? হা হা হা। ওপাশের ব্যক্তি ফিসফিস করে বলল, সত্যি বলছেন ম্যাডাম? আমার বউকে ধরে নিয়ে যাবেন? অনাহিতা গলা ঝেড়ে বলল, উনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। আপনাকে কিভাবে নির্যাতন করে বলুন? ওই ব্যক্তি অস্পষ্ট সুরে কেঁদে উঠল। নিচু স্বরে বলল, ম্যাডাম, দিন রাত 24 ঘন্টা। 24 ঘন্টা সন্দেহ করে। বাথরুমে 2 মিনিট লেট করলে ধাক্কা ধাক্কি করে। সেদিন তো বাচ্চাদের সামনে খুন্তি দিয়ে দৌড়ালো। শুধু তাই নয়, গরমকাল বলে আমাকে ফ্লোরে ঘুমাতে বলে। ফোনের স্পিকার চেপে ধরে 3 জন হো হো করে হেসে উঠল। ক্ষণ পলক বাদে অনাহিতা উত্তর দিল, আপনার স্ত্রী এমন করার কোনো নির্দিষ্ট কারণ আছে? সত্যি সত্যি বলবেন। ভুল তথ্য দিলে আপনাকে অ্যারেস্ট করা হবে। ওপাশে ব্যক্তি বলল, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলা আমার চরিত্র নহে। আমার ছোটবেলার প্রেমিকা দিন আগে মেসেজ করছিল। তখন থেকে অত্যাচার দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু সত্যি বলছি ম্যাডাম, ওই মেয়ের সাথে আমার সম্পর্ক নেই। হুম হুম, বিশ্বাস করে নিলাম আমরা। আপনার বউকে কিভাবে শাস্তি দিব? আত্মবিশ্বাস নিয়ে রোহিত বলল, ওকে কিডন্যাপ করে নিয়ে যাবেন। তারপর স্বামী নির্যাতনের জন্য কয়েকটা মারবেন। আমি বলে দিব কিভাবে ওকে ও নির্যাতন করবেন। অনাহিতা কণ্ঠস্বর স্বাভাবিক করে বলল, ও আচ্ছা দুলাভাই, আমার বান্ধবীকে নিয়ে এইসব পরিকল্পনা করছেন? এক্ষুনি ওকে ফোন করে রেকর্ডিং শোনাচ্ছি। আর কিছু বলার সুযোগ না দিয়ে অনাহিতা কল কেটে দিল। অভিনব হাসতে হাসতে বলল, অনেক ভালো। হা হা হা। ফোন বেজে উঠলে প্রেমশা দেখল একই নাম্বার থেকে কল আসছে। অনাহিতার উদ্দেশ্যে সে বলল, সুপার মাম্মা, আবার বলো। অভিনব ফোন বন্ধ করে রাখল। অনাহিতা উত্তর দিল, না না, এখন রিসিভ করলে রিস্ক। কিন্তু প্রেমশার বাবা, উনি আপনার নাম্বার চিনবেন না। অভিনব বলল, না, এই নাম্বার নেই। প্রেমশা রেটিং করো। অনাহিতা মুখটা বাচ্চাদের মতো করে ফেলল। প্রেমশা কিছুক্ষণ ভাবার ভান করে বলল, 10-এর 10। ইয়ে, বলে অনাহিতা লাফিয়ে উঠল। অভিনব বলল, এটা কিভাবে সম্ভব? প্রেমশা, দিস ইজ চিটিং। প্রেমশা মাথা নেড়ে বলল, নো চিটিং বাব্বা। অনাহিতা বলল, ঠিক আছে ঠিক আছে। আপনি আমার ফোন থেকে কল করবেন। ওকে। অভিনব উত্তরে বলল, ওকে। কার নাম্বার? অনাহিতা নাম্বার লিস্ট থেকে একটা নাম্বার দেখিয়ে বলল, এটা টুম্পার নাম্বার, আমার কাজিন হয়। ওর ওজন 40। আমরা ওকে শুটকি বলি। নেন, কল দিলাম। একবার রিং হতেই রিসিভ হল। অনাহিতা ফোনটা 3 জনের মাঝখানে রাখল। অভিনব গলা ঝেড়ে কিছু বলার আগে ওপাশ থেকে বলল, কুকুরের মুন্ডু, তুই অন্য নাম্বার থেকে কল দিস। ব্রেকআপ বলছি না, অমঙ্গলের হাড্ডি। এত উঁচু শব্দ শুনে অভিনব এক লাফে পেছনে চলে গেল। অনাহিতা যথাসম্ভব শব্দহীন হাসার চেষ্টা করছে। প্রেমশা নিচু স্বরে প্রশ্ন করল, সুপার মাম্মা, অমঙ্গলের হাড্ডি কি? কুকুরের মুন্ডু কি? অনাহিতা মেয়ের মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ চুপ। পরক্ষণে ইশারায় অভিনবকে বলল কথা বলতে।
অভিনব মুখটা ছোট করে বলল, হ্যালো। ওপাশ থেকে একইভাবে কর্কশ কণ্ঠে বলল, আব্বে হ্যালো হ্যালো করিস কেন? আমারে কঙ্কাল বলছিস না? অভিনব কিছুটা সাহস নিয়ে কঠিন কণ্ঠে বলল, তুই কঙ্কাল তাই কঙ্কাল বলি। তোকে দেখে তো শুটকিও দাঁত কেলিয়ে হাসে। ওপাশের ব্যক্তির তাপমাত্রা মনে হয় 100 ডিগ্রি হল। রাগে সে কণ্ঠস্বরও খেয়াল করেনি। একইভাবে সে বলল, হুয়াদ্দা ফালতু কথা। তুই যে হাতির 3 নাম্বার বাচ্চা সেটা কোনোদিন মুখ ফোটে বলছি। অভিনব তাল মিলিয়ে বলল, তোর মুখ থাকলে তো বলবি। তোকে দেখে তো বুঝায় যায় না তুই কথা বলতে পারিস। কথা বলার শক্তি আছে তোর। তোর এত বড় সাহস। আমার প্রচুর সাহস। তোর মনে হয় না সাহস আছে? তোর মুখ আমি কাঁঠালের আঠা দিয়ে বন্ধ করে দিব। থ্যাংক ইউ। সাথে কানটাও বন্ধ করিস। কেন? তোর বকবক শুনতে না হয় মতো। তোর এনার্জি কিছু বাঁচিয়ে রাখো। সব এখন খরচ করে ফেললে কেউ বিয়ে করবে না। গোল্লায় যাক তোর এনার্জি। প্রতিদিন সকালে একটা করে পচা ডিম খাস, শক্তি বাড়বে। এতক্ষণে মনে হয় মেয়েটির হুঁশ আসল। সে প্রশ্ন করল, এই কে রে তুই? তুই তো আবির হতেই পারিস না। অভিনব কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল। অনাহিতা প্রেমসা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে অভিনব বলল, বাপরে কি মেয়ে এটা। অনাহিতা হাসতে হাসতে বলল, আপনিও কম কিসে। হা হা হা। টুম্পার ছোট ভাই। হা হা হা। অভিনব কিঞ্চিত রেগে বলল, টুম্পা তোমার কাজিন। হুবহু তোমার মতো। মোটেও আমার মতো না। আপনার ফটোকপি। হা হা হা, পচা ডিম। অভিনব আর চোখে একবার তাকিয়ে প্রেমসা অনাহিতা জনকে কাতুকুতু দিতে লাগল। প্রেমসা অনাহিতার হাসির শব্দ আরও বেড়ে গেল। তারাও অভিনবকে কাতুকুতু দিতে শুরু করল। চলবে।